वंदे लोक तिलकं सात्वतवारता विभूषणं अमर कृत्युत्सारणं प्रबुद्धं लोक जीवनं प्रणय प्रमत्तयाग दीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषं। জয়গুরু সবাইকে যারা উপস্থিত আছেন আজকের আমাদের এই অনুষ্ঠানে, বিশেষ করে বাংলাদেশে যারা আছেন। আচ্ছা ভূপেন্দ্র দা, আপনার মিউটটা একটু করেন, এখন একটু ইকো আসছে। আর যদি কারোর আনমিউট হয়ে যায় তাহলে একটু দয়া করে আপনি নিজের ওখান থেকে মিউট করে দেবেন। তো বিশেষ করে যেটা বলছিলাম, বাংলাদেশের আমাদের পরমারাধ্য প্রিয় পরম ঠাকুরের জন্মভূমি, সেই সৌভাগ্য হয়নি এখনো ওইখানে যাওয়ার, কিন্তু এখানে বহু মানুষ এখনো আছেন সেই জায়গার তাদের সাথে কথা বললে একটুখানি হলেও, ঠাকুরকে তো দেখিনি, তবে ঠাকুরের স্পর্শ পাওয়া মানুষদের সঙ্গ পেয়েছি ছোটবেলা থেকে, যারা তার সেই পুত তনুর স্পর্শ পেয়েছেন, গন্ধ পেয়েছেন, সেই সব অনুভূতি নিয়ে যারা আছেন বা ছিলেন তাদের সংস্পর্শ পেয়েছি, তার মাধ্যমে যতটুকু একটু বুঝতে পেরেছি। বা তো সেই ভূমির, সেই মাটির আপনারা সবাই উপস্থিত আছেন। আর আমাদের ভারতবর্ষের তো আমরা অখণ্ডই ভাবি, শুধুমাত্র সীমা টেনে দিলে তো আর আলাদা হয়ে যায় না ভূমি, তো পুরোটাই আমাদের মাতৃভূমি, সম্পূর্ণ আর্যাবর্ত যেটাকে আমরা মনে করি, যে যেখানেই থাকেন। তো যাই হোক, আজকের এই এই অনুষ্ঠানে ভূপেন্দ্র দা বলেছিলেন, আমরা অ্যাকচুয়ালি আমাদের সেশনে আমরা 15খানা করেছিলাম সেশন, মানে 15খানা দিনে 15 দিন আমাদের লেগেছিল, যদিও সেই 15 দিনও নট সাফিসিয়েন্ট, তো তবুও অনেকটা করতে পেরেছিলাম। তো একদিনে, আজকে একটা দিনে ওইটাকে কনসাইজ করে, যদিও আমি করতে 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 একটু প্রেজেন্টেশনটা একটু বড় হয়ে গেছে, তথাপি ব্যাপারটা একটু টেকনিক্যাল থাকবে আজকে, যেহেতু এটা একটা টেকনিক্যাল জিনিসই, যে আমাদের জীবনে কি করে ধাপে 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 প্রত্যেকটা জিনিস আমরা পালন করব, তো সেটা নিয়ে আজকে একটু চর্চা করি। তো আমি একটু প্রেজেন্টেশনটা দিয়ে নিই। তো স্বস্তিক নিয়ে আজকে, যাই হোক, আমাদের এই সেশন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে প্রণাম জানিয়ে আরম্ভ করছি। वंदे लोक तिलकं सात्वतवारता विभूषणं अमर कृत्युत्सारणं प्रबुद्धं लोक जीवनं प्रणय प्रमत्तयाग दीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषम। তো আজকের এই টপিক স্বস্তয়নী, দ্য ওয়ে টু কিপ দ্য বিইং ওয়েল, আমাদের সত্তাটাকে ভালো রাখার পথ। এরকম স্বস্তয়নী ব্যাপারটা, সু অস্তি অয়ন, সু মানে ভালো, শুভ, অস্তি মানে অস্তিত্ব, আর অয়ন মানে পথ। তার মানে আমাদের অস্তিত্বকে, আমাদের জীবনকে ভালো রাখার যে পথ, সেই হচ্ছে স্বস্তয়নী। তো আজকের এই টপিক, প্রথম কথা, ঠাকুর বললেন, এটা ঠাকুরেরই কথা, সত্তা সচ্চিদানন্দময়। সত্তা মানে বিইং, যে আমরা আছি, সেটি ঠাকুর বলছেন সচ্চিদানন্দময়। তার মানে ওই সচ্চিদানন্দময়, এই তিনটে জিনিস, তিনখানা শব্দ আছে এই সচ্চিদানন্দময়তে। এই তিনখানি শব্দ হচ্ছে সৎ, চিত্ত আর আনন্দ। সৎ মানে হচ্ছে এক্সিস্টেন্স, যে আমার অস্তিত্বটা। চিত্ত মানে এই আমার অস্তিত্বটাকে বুঝি কখন না, যখন আমার পরিবেশটা আছে, সেই পরিবেশের সাথে যখন আমার কনফ্লিক্ট হয়, যখন আমার দ্বন্দ্ব হয়, বা যেটাকে বলে যে আমাদের চেতনাটা আছে, সেই চেতনাটাকে আমি ফিল করি যখন আরেকটা চেতনা আছে, সেখান থেকে যখন আমার রিফ্লেকশন, অ্যাট্রাকশন হয়, তখন আমার চিত্তের এই ফিলিংটা আসে। তো রেসপন্স করার যে ব্যাপারটা, সেটা আছে, প্রত্যেকটা সত্তায় আছে।
চিত্ত, আর একটা হচ্ছে আনন্দ। তা আনন্দ মানে ঠাকুর বললেন যে বিস্তার, যে বৃদ্ধি। তো আমি আজকে যা আছি সেখান থেকে এক একটা ধাপে আমি এগিয়ে চলেছি সব দিক দিয়ে, আমার সর্বাঙ্গীন সত্তাটা যখন বৃদ্ধির পথে এগোচ্ছে, তো সেটা হচ্ছে গ্রোথ অ্যাকচুয়ালি। তাহলে এই তিনখানা জিনিস এই সত্তায় আছে। আজকের বিষয়বস্তুটা যেটা আমরা প্রথমটা যে সৎ, আমার অস্তিত্ব, এই অস্তিত্বটা নিয়েই তো সব, যদি চিত্ত বলি বা আনন্দ বলি, এই সব কিছুই হচ্ছে ওই প্রথম যে জিনিসটা সৎ, সেটা নিয়ে। তাহলে আজকের এই স্বস্তায়নী আমি ধরে নেব আমরা যে এই এক্সিস্টেন্স নিয়েই কথা আমাদের এগোবে। তো এই একটা কথা আছে স্বস্তি, আমরা এই অস্তিত্বটা ভালো থাকাতে এই স্বস্তি কথাটা আমরা খুব ব্যবহার করি। স্বস্তি মানে হচ্ছে ভালো থাকা। তাহলে স্বস্তির কথাটার অর্থ হচ্ছে যে ওই অস্তিত্বটা ভালো থাকে যেন, তার মানে এক্সিস্টেন্সিয়াল ওয়েলনেস, দ্যাট ইজ স্বস্তি। তো সেই এক্সিস্টেন্স, আমরা যদিও এই স্বস্তি কথাটা অনেক কিছুতে ব্যবহার করি, ছোট ছোট জিনিসগুলোতেও ব্যবহার করি। হয়তো একটা কোনো রোদে হয়তো ঘুরে বেড়াচ্ছি, এসে একটু ছায়ার মধ্যে গাছের তলায় দাঁড়ালাম, তখনও বলি আহ স্বস্তি, নিঃশ্বাস, স্বস্তি। কিন্তু এই স্বস্তিটা অ্যাকচুয়ালি এক্সপ্যানশন যদি দেখি, তাহলে আমাদের সম্পূর্ণ অস্তিত্বটার যেটা ভালো সেটা হচ্ছে স্বস্তি, এক্সিস্টেন্সিয়াল ওয়েলনেস। তাহলে এই স্বস্তির জন্যই কিন্তু পার্টিকুলারলি আমরা পৃথিবীতে যাই করি না কেন, সবকিছুর পেছনে কিন্তু এই স্বস্তিটা থাকে, যে আমাদের অস্তিত্বটা যেন ভালো থাকে। তো সেটা নিয়েই আজকের এই চর্চা স্বস্তায়নী নিয়ে। একটা কথা বলে রাখি যে স্বস্তায়নী আমরা যারা, যদিও আমি ধরে নিচ্ছি যে আমাদের এখানে আমরা যারাই আছি সবাই ঠাকুরের পথেই আছি, ঠাকুরের পথে চলছি। যারা ঠাকুরের দীক্ষা নেননি তারাও ঠাকুরের পথেই আছেন, কারণ আমি ধরে নিচ্ছি যে তারাও কিন্তু ভালোই হতে চান। ঠাকুর ওই জন্য বলতেন যে নন সৎসঙ্গী বলে কিছু হয় না, কেননা প্রত্যেকেই সৎ থাকার একটা ভাব প্রত্যেকের আছে, ভালো থাকার একটা টেন্ডেন্সি সবারই আছে, সবাই ভালো থাকতে চায়, সেই হিসেবে সবাই সৎসঙ্গ। তো সেই হিসেবে আমি সেটাও ধরছি যে ঠাকুর যেহেতু সেই পরম ব্রহ্ম, সেই পরম সত্তারই মূর্ত প্রতীক, তো তিনি যারা দীক্ষিত তারও তিনি, আর যারা দীক্ষিত নয়, যারা তাকে গ্রহণ জীবনে করেননি, তিনি তারও। তো সেই হিসেবে ধরছি। তবুও আমি পার্টিকুলারলি এখন ধরছি যে যারা দীক্ষা নিয়েছেন, তাহলে স্বস্তায়নী কথাটা পরে আসে, আগে দীক্ষা আসে। তো এটাকে জীবনের একটা, আমি খুব কুইকলি ওটাকে বলে নি যে সহজভাবে বোঝা যায়। যেরকম আগেকার দিনে বিবাহ হতো, তো মায়েদের বিবাহ যেটা হতো খুব কম বয়সে হতো, ছোট, সেগুলোর অনেক ব্যাপার আছে, সেগুলোর ঠাকুরের যথেষ্ট খুব সুন্দর ওগুলো সব ব্যাখ্যা আছে। তো 11-12 বছরের একটা মেয়ের বিয়ে হওয়ার পরে বরযাত্রী আসলো, বর আসলো, বিয়ে হলো, তারপরে আপনারা যদি আশাপূর্ণা দেবীর যদি বই পড়ে থাকেন তাহলে এইটাতে অনেক এটা পাবেন, ওই বালিকা বধূ বা এই ধরনের জিনিসে খুব সুন্দর সুন্দর এই ধরনের বর্ণনা আছে। তো বিবাহ হলো, বরযাত্রী সহ বর ফিরে গেল, বউ গেল না, মেয়ে থেকে গেল বাড়িতে। তারপরে বেশ কিছুদিন পর একটু ম্যাচিউরিটি, এটা আমাদের এই দিকে বিশেষ করে ভারতবর্ষ, নর্থ ইন্ডিয়া, এগুলোতে স্টিল এখনো এই প্রচলন আছে, যদিও কম বয়সে হয়তো বিয়ে হয় না, কিন্তু ওই প্রথাটা আছে। তো বরযাত্রী সহ চলে গেল, পরে আবার ফিরলো কয়েক বছর পর, যখন মেয়ে একটু ম্যাচিওর হলো আবার ফিরলো, তখন বর তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলো। সেটাকে বলা হতো দিরাগমন, তার মানে দ্বিতীয়বার আগমন। এই দিরাগমন কথাটা, এই শব্দটাই এসছে যে দ্বিতীয়বার আগমন, এটা হয় আজকালকার দিনে। এটা যেহেতু ম্যাচিওরড অবস্থাতে বিয়ে হচ্ছে, ওই একদিনে রিচুয়ালটা হয়ে যায়, দিরাগমনেরটাও হয়ে যায়, কেন যেহেতু স্বামী বাইরে কাজ করে, হয়তো আর্থিক আসতে পারবে না, আসা যাবার অনেক রকম ব্যাপার থাকে, এই রিচুয়ালটা এটা হয়ে যায়। তো এই যে দিরাগমন হলো স্ত্রীর, মেয়ের, সে তখন গেল তার বরের বাড়ি, তার মানে শ্বশুর বাড়ি, সেই সময়টা তারপরে গিয়ে সে বুঝতে পারলো যে ও এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার বরের বাবা, তাহলে এটা আমার বাবা, এটা আমার বরের মা, তাহলে এটা আমার মা, এটা আমার স্বামীর ব্যবসা, এটা আমার ব্যবসা, এটা আমার স্বামীর চাষবাসের জায়গা, এটা আমার। এই করে করে স্বামীর কি কি প্রত্যেকটা জিনিসের সাথে পরিচিতি হয়, আর তখন শুরু হয় দাম্পত্য জীবন।
আর সেইটাই তখন তার ভাবনা আসে যে যা যা স্বামীর প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার, আর যা স্বামীর না সেটা আমার না। এই মেয়েটি যদি বিবাহ হলো, সেই যেই বয়সেই হলো, দিরাগমন হলো না, সে আর ফিরে গেল না স্বামীর কাছে, বা এমন সময় গেল হয়তো বেশ কিছু বছর পর, বহু বছর পর, যে হয়তো বয়স টয়স হয়ে গেছে, তারপরে গিয়ে স্বামীর বাড়ি, তাহলে এই বিবাহটাকে কি সিদ্ধ বলবো? অবশ্যই না। কারণ ঠাকুর বলছেন বিবাহের দুটো মূল উদ্দেশ্য সুপ্রজনন আর উন্নয়ন। তো ওই সুপ্রজনন যদি হলো না, উন্নয়নও হলো না, তাহলে তো সেই বিবাহের যে উদ্দেশ্যটা সেটা সিদ্ধ হলো না। আর আর যদি গেলই না, তাহলে তো আরো, তাহলে তার মানে হচ্ছে যে স্বামী রূপে বরণ হয়ে গেছে, সেই স্ত্রীর স্বামী রূপে তাকে বরণ করে নিয়েছে, কিন্তু দাম্পত্য জীবন শুরু হলো না, বিবাহটা সিদ্ধ হলো না। তো আমার তাই মনে হয় যে ইষ্টভৃতিটা হচ্ছে অ্যাকচুয়ালি বিবাহ, যে আমি আমার ইষ্ট দেবতাকে, আমার প্রিয় পরমকে, তাকে স্বামী রূপে আমি একটা রেকগনিশন দিলাম, তাকে অ্যাকসেপ্ট করলাম যে হ্যাঁ, ইউ আর মাই লর্ড, ইউ আর মাই হাজব্যান্ড, এই করে আমি তাকে একটা রেকগনিশন দিলাম। কিন্তু দাম্পত্য জীবন, কনজুগাল লাইফ কিন্তু তার সাথে শুরু হলো না যতক্ষণ না ওই স্বস্ত্যয়নী। স্বস্ত্যয়নীটা অ্যাকচুয়ালি হচ্ছে দিরাগমন। দীক্ষাটা হচ্ছে যে তাকে অ্যাকসেপ্ট করে আমি মানলাম, আমি মেনে নিলাম, কিন্তু তার সাথে যদি জীবন যাপনটা শুরু না করি, এইটা হচ্ছে স্বস্ত্যয়নী। তো আজকে আমরা সেই স্বস্ত্যয়নী, যে স্বস্ত্যয়নী আবার সেই এটাও একটা ব্যাপার আছে যে এই স্বস্ত্যয়নীটাও যদি অ্যাজ কুইক অ্যাজ পসিবল বা একসাথে যদি না হয়, যদি বেশ জীবনের অনেকটা পার হয়ে গেল, অনেক বসন্ত পার হয়ে গিয়ে তারপরে, তাহলে এই যে খাঁকতি থেকে গেল এত দিনগুলি, সেটা কিন্তু ওই খাঁকতি থেকে যাবে, সেই ক্ষতটা থেকেই যাবে। সেই জন্য স্বস্ত্যয়নীটা প্রচন্ড ভাবে আমার মনে হয় যে একটি জীবনটাকে, অস্তিত্বটাকে, ওই যে স্বস্তি কথাটা, যে কথাটা আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য স্বস্ত্যয়নীটা হচ্ছে ভীষণ ভাবে ইম্পর্টেন্ট জিনিস। আমার অস্তিত্বটাকে যদি আমি ভালো রাখতে চাই, তাহলে এই অস্তিত্ব বলতে কি? অস্তিত্ব বলতে ঠাকুর বললেন আমি আছি, তার মানে আই এক্সিস্ট। এই যে ব্যাপারটা যে আমি আছি, এই থাকাটা, এইটা কত রকম ভাবে ভালো করা যায়, কত রকম ভাবে ঠিকঠাক রাখা যায়। তার মানে হচ্ছে যে কতটা পারফেক্টলি আমরা মানুষ, আমরা সবাই জানি যে আমরা হচ্ছে ইমপারফেক্ট, আমরা ওই পারফেকশনের দিকে এগোচ্ছি। তো এই এগোনোটাই হচ্ছে জীবন। তাহলে এই কতটা, মানে যতটা সম্ভব আমি এটাকে, আমি আছি, এটাকে আমি পারফেক্ট করতে পারি, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে অস্তিত্বকে, আমার অস্তিত্বটা ভালো থাকবে কি করে। তা সারা পৃথিবীতে এখন আমরা যেই ব্যাপারটার সাথে আমরা এখন সবাই আমরা ফেস করছি সারা পৃথিবীতে, যেই ব্যাপারটা নিয়ে, আর সেই ব্যাপারটাকে যেটা যারা লিড করছে ফোরফ্রন্টে থেকে, সেই অর্গানাইজেশনটা হচ্ছে হু, WHO। এই WHO অস্তিত্বকে ভালো রাখার কি ডেফিনেশন দেয়? তো দেখা যাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এই একটা ডেফিনেশন আছে যে ভালো থাকাটা, হেলথ নিয়ে, স্বাস্থ্য নিয়ে, তারা বলছে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং and not merely the absence of disease and infirmity। তার মানে তারা বলছে যে শুধুমাত্র রোগ নিবারণ বা এই রোগ থেকে মুক্ত থাকাটাকেই স্বাস্থ্য বলে না, অস্তিত্ব রক্ষা বলে না। তার মানে অস্তিত্বটা, মানে অস্তিত্ব যদি ভালো রাখতে চাই, আমি ভালো থাকতে চাই, তার মানে কমপ্লিট টোটাল প্যাকেজটা থাকতে হবে। তার মধ্যে সে কি কি আছে প্যাকেজে? ফিজিক্যাল, কমপ্লিট ফিজিক্যাল আছে, মেন্টাল আছে, সোশ্যাল আছে, স্পিরিচুয়াল আছে। তো তারা এইটা, যাই হোক, যেমন করেই হোক, তাদের এই বোধে এসছে। আর কতদিন এই বোধটা থাকবে জানা নেই, কিন্তু এই সব বোধগুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের, আমরা যে ট্র্যাডিশন, যেগুলো অ্যাকচুয়ালি কালচারাল কনকোয়েস্ট বলতে পারি, সাংস্কৃতিক পরাভব বলতে পারি, আমরা বহু বছর ধরে, তাহলে সেই সাংস্কৃতিক পরাভবের জন্য আমরা আমাদের যে কালচারটা, আমাদের যে ট্র্যাডিশন গুলো, সেগুলো আমরা ভুলেছি। সেই ভুলার কারণে আজকে আমরা এই আস্তে 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 যে জীবনটা একটা দুর্বিষহ হয়ে উঠছে, তার কারণই হচ্ছে এটা। সেই পরম পুরুষকে যখন আমরা জীবনে গ্রহণ করি, যুগ পুরুষ যিনি আসেন, তার স্মরণে যখন যাই, ওই মামেকম শরণম ব্রজ যখন হয়, তখন আবার সেই ভুলে যাওয়া সাংস্কৃতিক সেই
যেগুলো পতন হয়েছে সেখান থেকে আমরা আবার ফিরে আসি। তো সেইটাই আলোচনা আজকে এই যুগে। ঠাকুর এই স্বস্তায়নী যে ব্রতটা যুগ যুগ ধরে আছে, এই স্বস্তায়নী কথাটা, স্বস্তায়ন কথাটা যে ঠাকুর প্রথম দিলেন তা না। এই কথাটা যদি আমরা আরেকটু পিছনে যাই তাহলে মনুস্মৃতিতে এই কথা আছে। মনুস্মৃতিতে বলছেন ইদং স্বস্তায়নং শ্রেষ্ঠং মিদং বুদ্ধি বিবর্ধনম ইদং যশস্য সাম্যাশ্চ মিদং নিঃশ্রেয়সঃ পরম। তো এই কথাটা, স্বস্তায়নী কথাটা ইভেন মনু সংহিতাতেও বলা আছে যে এইটা গ্রহণ করলে, এই স্বস্তায়ন ব্রতটা যদি জীবনে আমরা পালন করি তাহলে সব দিক দিয়ে শ্রেষ্ঠ জীবন আমরা লাভ করতে পারি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তো কিন্তু এই স্বস্তায়ন আমরা যেটা বুঝে এসেছি, নানা রকম যজ্ঞ টজ্ঞ অনুষ্ঠান আদি এইসব করে, অনেক রকম স্বস্তায়ন যজ্ঞ করে, এইসব করে। এখানে ঠাকুর করলেন কি, এই স্বস্তায়নীটা আজ অব্দি এইরকম ভাবে একটা টেকনিক্যালি, একটা ডিফাইন্ড ওয়েতে যে আমরা জীবনটাকে কি করে সাজাতে পারি, এই স্বস্তায়নীটা করে, এইটা কিন্তু ফার্স্ট টাইম। মানে পৃথিবীর ইতিহাসে স্বস্তায়নীটাকে এরকম গুছিয়ে আর কনসাইজ, এইটুকু আজকের যুগে আমরা যেখানে বলতে গেলে বেশিরভাগ সময় আমাদের বাইরে কাটে, সাংসারিক বিশেষ কর্মে, আমরা যারা সাংসারিক মানুষ, তাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ফিল্ডে, পৃথিবীর যে কোনো কর্মের মধ্যে স্বস্তায়নী কি করে, এই স্বস্তায়ন ব্রতটা কি করে পালন করতে পারি, তার জন্য ঠাকুর দয়া করে একটা কনসাইজ রূপে আমরা যে যেখানে আছি, যেমন অবস্থায় আছি, এইটা পালন করে আমরা সেই স্বস্তায়নের যে লাভটা সেটা আমরা পেতে পারি। সেটাই আজকে আমরা এই চর্চা করব, ঠাকুর স্বস্তায়নী সম্বন্ধে কি বলেছেন। তাহলে প্রথম স্বস্তায়নী সম্বন্ধে ঠাকুরের এই বাণীটা একটা আমরা নেব। এই বাণীটা অনেক বড় বাণী আছে, টুকরো টুকরো করে আমরা এক একটা ঠাকুরের যে স্বস্তায়নীর বিধিগুলো, সেই হিসেবে সেই সব জায়গাগুলোতে আমরা নেব। তো ঠাকুর বলছেন, বাঁচা বাড়ার চাষ যদি বর, নিখুঁত ভাবে স্বস্তায়নী ধর। বাঁচা বাড়ার চাষ যদি বর, নিখুঁত ভাবে স্বস্তায়নী ধর। আপদ বিপদ দরিদ্রতা যতই আসুক কাটবেই তা। সুখ সমৃদ্ধি দিন দিন উঠবে ফুটে হয়ে নবীন। আয়ুটারও হয়ে আয় সম্ভব যা পাবি তাই। তো এই কথাটা সম্পূর্ণ জিনিস, আমরা যা যা হচ্ছে, সাংসারিক মানুষ একটা যা যা চায় নিজের জীবনে, প্রত্যেকটা জিনিস ঠাকুর এই বাণীটাতে বলে দিলেন। যদি আমরা স্বস্তায়নী ঠিক ঠিক পালন করি তাহলে এটা আমরা পেতে পারি। তাহলে এরপরে এইবার ঠাকুর বললেন এই স্বস্তায়নীটাকে 5 পিলার্স অফ এক্সিস্টেন্স, এই শব্দটাও কিন্তু ঠাকুরের বলা। ঠাকুর বলছেন স্বস্তায়নী হচ্ছে 5 পিলার্স অফ এক্সিস্টেন্স। এই 5 পিলার্স মানেটা কি? ঠাকুর বললেন, ধরেন এই একটা বিল্ডিং, তার এই যে উপরের পোর্শনটা, এটা হচ্ছে এক্সিস্টেন্স, এটা আমার অস্তিত্ব। এই অস্তিত্বকে যদি আমরা দাঁড় করিয়ে রাখতে চাই অক্ষুণ্ণ ভাবে, তাহলে এই 5খানা পিলার লাগবে। ফাউন্ডেশন হচ্ছে স্বস্তায়নী। এই স্বস্তায়নীর ভিতের উপরেই এই আমাদের অস্তিত্ব দাঁড়িয়ে থাকবে চিরদিন, ভালোভাবে, সুস্থভাবে। আর এই 5টা পিলার, ঠাকুর বললেন এই 5খানা পিলার এক একটা ধাপ। এটা হচ্ছে ফিজিক্যাল হারমোনি, মেন্টাল হারমোনি, নিউরাল হারমোনি, এনভায়রনমেন্টাল হারমোনি, সোশিও ইকোনমিক হারমোনি। এই 5টা নিয়ে আজকের আমরা আলোচনা করব। আমরা বুঝে নেব যে এই ব্যাপারটা ঠাকুর কিভাবে বলছেন, একটু একটু কনসাইজলি। কারণ এটা আমরা করেছিলাম 15খানা সেশন, সেটার মধ্যে একটার মধ্যে কোন রকমে আমি একটু একটু, যদিও অ্যাটলিস্ট আমি মনে করছি যে এটা হচ্ছে শুধু যেটাকে স্টার্টার বলে না, যে আমাদের বিশেষ করে বাংলায় ঠাকুরেরও এটা অনেক বলা আছে, এই খাবারের ভীষণ টেকনিক্যাল সায়েন্টিফিক পদ্ধতি আছে, যে প্রথমেই তেতো দিয়ে আরম্ভ করতে হয়। তো তেতোটা করে কি, যে খিদেটাকে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ওটা খুব করে তোলে, স্টিমুলেটেড করে। তো খাবারগুলো আমরা তখন ভালো করে খেতে পারি, খিদেটাকে একটু বাড়িয়ে তোলে তেতো খেলে, মুখটার স্বাদ এসে যায়। তো আমি মনে করব যে আজকের যে সেশনটা, এটা জাস্ট স্টার্টার। অ্যাটলিস্ট আমাদের সবার একটা ইনকুইজিটিভনেস, অনুসন্ধান শুরু হবে স্বস্তায়নী সম্বন্ধে। পরবর্তীকালে আমরা এটাকে নিয়ে আরো এক্সপ্লোর করবো। অ্যাটলিস্ট ঠাকুরের যে লিটারেচারে যতগুলো, ঠাকুরের সাহিত্যে যেগুলো ঠাকুর কথা বলেছেন,
খুবই কম আমরা এখানে নিতে পেরেছি, তবু চেষ্টা করব ওই ওই ওসেন টি কাপের মতন আর কি ছোট্ট ইয়েতে যতটুকু করতে পারি। তাহলে এই 5 পিলার, আমরা এই প্রথম পিলার হচ্ছে ফিজিক্যাল হারমোনি। ফার্স্ট পিলার অফ সস্তাইনেজ, ফিজিক্যাল হারমোনি। এই ফিজিক্যাল হারমোনি এইটা নিয়ে ঠাকুরের কথা, এই প্রথম ওই বাণীটাই যেটা প্রথমে পড়েছিলাম, সেটাই ছোট ছোট করে প্রত্যেকটা পিলারের উপরে যে বাণীগুলো ঠাকুর বলছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাপিক পালিশ তাকে। এখানে একটা কথা বলে রাখি যে সস্তানিজে যদি 5টা পিলার, এই 5খানা ধাপ যদি বুঝতে হয় তাহলে খুব সহজ, মানে মনে রাখতে হয় 5খানা নীতি। এটাকে যদি মনে রাখতে চাই, কারণ হয়তো হতে পারে যে মানুষের মন তো স্মৃতি খুবই কুইক, আমরা ভুলি, তো সেটাকে যদি একদম মনে রাখতে চাই আমরা খুব সহজভাবে মনে রাখতে পারবো যে একটা শিশু যখন জন্ম নিচ্ছে, সেই জন্মের পর থেকে কি কি হয়, ফার্স্ট কাজটা কি হয়, এইটা যদি খেয়াল রাখি তাহলেই সস্তনীর প্রথম বিধিটা কি, দ্বিতীয় বিধিটা কি, তৃতীয় বিধিটা কি, চতুর্থ বিধিটাতে কি, এটা খুব সহজভাবে সবার মনে থাকবে। আর ক্রনিক্যাল, যে একটার পর একটা প্রথমে কোনটা আসছে, এরকম করে আমরা মনে রাখতে পারবো আশা করি। তো শিশুর একটা যখন জন্ম হয়, যে কোনো শিশুর যখন জন্ম হয়, সেই জন্মের জিনিসটা যদি আমি মনে রাখি তাহলেই এটা হবে। তো যখন জন্ম নেয় তখন কি হয়, সেই শিশুটি যখন জন্ম নেয় আমরা তখন ভাবি না যে এই শিশুটি খুব বড় মানুষ হবে, একজন খুব ভালো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা খুব সৎ মানুষ যেন হয়, খুব ভালো যেন তার স্বভাব চরিত্র হয়। কিচ্ছু না। এই যে এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সেখানে ডাক্তার আছে, নার্স আছে, মা আছে, বাবা আছে, সবাই মিলে কি চেষ্টা করছে যে শিশুটার খুব স্বভাব চরিত্র ভালো হোক, তা না, সবাই মিলে চেষ্টা করছে শিশুটা যেন বেঁচে থাকুক। এই জন্ম নেওয়ার পরেই প্রত্যেকে চেষ্টা করে যে তার ব্রিদিংটা ভালো চলছে কিনা, তার যতগুলো অর্গানস আছে ফিজিক্যাল, সেই অর্গানস গুলো ভালো ভালো কাজ করছে কিনা, এই প্রত্যেকটা জিনিস চেষ্টা করে যে তার শরীরটা যেন বেঁচে থাকুক। সস্তনীর প্রথম বিধিটাই হচ্ছে এইটা, যে আমার শরীরটাকে কি করে আমি ভালো করে রাখবো, এই শরীরটাকে। আর শুধু ভালো না, এই ভালোর সাথে সাথে তার মানে দুটো জিনিস আছে। ঠাকুর বললেন যে হেলথ এন্ড এন্ডিওরেন্স, যে ভালো থাকতে হবে, স্বাস্থ্য থাকতে হবে, আর সহনপটু, যাতে এটা প্রত্যেকটা সিচুয়েশনে যেটা একটা টলারেন্স থাকে, এনজিওর করতে পারে, সহন করতে পারে, সেই রকম ভাবে স্বাস্থ্যটাকে, শরীরটাকে ওরকম ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে প্রথম বিধি ঠাকুর যেটা বললেন এটা খুব সহজে মনে থাকবে আমাদের সবার, যে প্রথম বিধিটা হচ্ছে ওই শিশু জন্ম নিল, কোনো কিচ্ছু না, শুধু শরীরটাকে যেন ভালো রাখবে। এইবার প্রশ্ন আসছে, এই হেলথ এন্ড এন্ডিওরেন্স, বহু জিনিস আছে, সবকিছু এখানে নেওয়া সম্ভব হয়নি। কিছু পয়েন্ট গুলো, যেটা বেসিক পয়েন্টস গুলো, সেটা আমরা টকটক করে দেখে নেব। বেসিক পয়েন্টস গুলো কি আছে, তার মধ্যে প্রথম পয়েন্ট আসছে, যেটা হচ্ছে প্রপার ডায়েট, যে খাবার। এইটাই হচ্ছে মানুষকে বেঁচে থাকার ইন্ধন যোগায়। সেই ইন্ধনটা, একটি গাড়ি যখনই আমি রাস্তা দিয়ে নিয়ে বেরোই বা কিনি, প্রথমটা থাকে তার ফুয়েল, যে পেট্রোলটাই যেন কখনো পলিউশন না, কেননা যদি ভেজাল পেট্রোল ঢুকেছে, যদি ওই গ্যাসোলিন, যদি ওই গ্যাস যদি ভুলভাল ঢুকেছে, তাহলে সমস্ত ইঞ্জিনটাকে সে সিজ করে দেবে, নষ্ট করে দেবে। গাড়ির রাস্তা টাস্তা ওগুলো অনেক পরে, যে ভালো রাস্তা আছে কিনা, ট্রাফিক ভালো আছে কিনা, আমি ভালো ড্রাইভ করতে পারি কিনা, সেসব অনেক পরে। প্রথমেই হচ্ছে যে আপনি যে ফুয়েলটা যেটা ইউজ করছেন, সেই ফুয়েলটা যতটা পিউরিফাইড হবে, যতটা ভালো হবে, তার ইঞ্জিনটা, তার লংজিভিটি বেশি সে বেশি দিন অবধি সেটা হবে। সেটাই হচ্ছে তাহলে আমাদের এই শরীরের এই যে যন্ত্রটা, এটাও যদি ভালো রাখতে চাই, তো ঠাকুর ওই জন্য প্রথমেই বললেন যে শ্রী বিগ্রহের মন্দির মানে হচ্ছে যে আমি আমার দেবতার যে মন্দিরটা যেরকম আমি সুস্থ রাখি, ভালো রাখি, নোংরা করি না, আমার ঠাকুরকে ঘর বা মন্দির হোক, বা আমরা যেই আরাধনা করি, যেই ইষ্ট দেবতার, তো সেইটা ধরতে হবে যে আমার সব থেকে বড় আরাধনা স্থল হচ্ছে আমার এই শরীর, যেখানে আমার ঈশ্বর, আমার আরাধ্য দেব তিনি থাকবেন। তাহলে প্রথম হচ্ছে ভালো রাখার জিনিস এই প্রপার ডায়েট। আর ঠাকুর বলছেন কি, যে প্রপার ডায়েট সম্বন্ধে ঠাকুর বলছেন, খাদ্য হওয়া উচিত সহজ পাচ্য, পুষ্টিকর, তৃপ্তিপ্রদ, শরীরের ন্যায্য পোষক, সদাচার সংসিদ্ধ, অর্থাৎ জীবনীয়, সাত্বিক,
স্বাদু। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। সহজপাচ্য, পুষ্টিকর, তৃপ্তিপ্রদ, শরীরের ন্যায্য পোষক, সদাচার সংসিদ্ধ অর্থাৎ জীবনীয়, সাত্ত্বিক আর সাধু। তো যাই হোক, এটা বেশি আর এটাতে যাব না, এইটুকু খালি মনে রাখতে হবে যে আমাদের ডায়েটটা যেন এইরকম ভাবে হয়। অস্তিত্বের পরিপোষক, জীবনীয়, সেখানেই প্রথম একটা চলে আসছে কথাটা কি না, ভেজিটেরিয়ানিজম। এই যে ভেজিটেরিয়ানিজম, এইটা নিয়ে অনেক কথা আছে। আমরা ভেজিটেরিয়ানিজমেও আমরা 2-3টে সেশন করে নিতে পারি এরকম কথাগুলো, কিন্তু কনসাইজে একটুখানি নিয়ে আমরা এই একটা চার্ট যদি সবাই স্ক্রিনশট নিয়েও রেখে নিতে পারেন। সাইন্টিফিক্যালি অনেক ব্যাখ্যা আছে, আমি বিশেষভাবে যাব না। যে এই যে কার্নিভোরাস, হার্বিভোরাস আর মানুষ, যারা শাকাহারী প্রাণী হয় এই সৃষ্টিতে, মাংসাশী যারা প্রাণী হয় সৃষ্টিতে, আর একটা মানুষ তার ফ্রি উইল থাকার দরুন সে হয় শাকাহারী হতে পারে, মাংসাশী হতে পারে। এইখানটায় যে মাংসাশী প্রাণীদের সাথে আমাদের যে তফাৎ, আমরা যে হার্বিভোরাস, সেইটা সাইন্টিফিক্যালি ঈশ্বর অ্যাকচুয়ালি আমাদের মাংসাশী সৃষ্টি করেন নাই। সেটাই হচ্ছে আমাদের টোটাল বডি ফিজিক্যাল স্ট্রাকচার, যেটা সেটাতে হচ্ছে এই যেরকম প্রথমটা হচ্ছে শার্প ক্লজ। এই শার্প ক্লজ যেটা, এই দাঁতের এগুলো হচ্ছে যে মাংসটাকে ছেড়ার জন্য, যেটাকে বলে টিয়ার করার জন্য। আর আমাদের এটা হচ্ছে হার্বিভোরাস, যেটা গরু, ছাগল, হরিণ এগুলোতে নাই, খরগোশ এগুলোতে নাই। তারা হচ্ছে চেবানোর জন্য। আমরা ফ্ল্যাট মোলার্স যেটা লেখা আছে, এই ফ্ল্যাট, ওদের থাকে ক্যানাইন। ক্যানাইনটা যেটা থাকে সেটা হচ্ছে মাংসটাকে ছেড়ার জন্য। আমাদের যেটা মোলার্স থাকে সেটা হচ্ছে চেবানোর জন্য। ওই জন্য গরু দেখবেন তারা খেয়ে নেবে, খেয়ে সেই খাবারটাকে চিবাতে থাকে। আর মাংসাশী যারা, ওটা টক করে নেবে, জিনিসটাকে ছিঁড়বে আর গিলে ফেলবে। এইরকম অনেক ব্যাপার আছে। জ মুভমেন্টটা, এই যে মুখের মুভমেন্ট গুলো, সেইগুলো আপ অ্যান্ড ডাউনওয়ার্ড। যারা মাংসাশী হয় তাদের উপর নিচ হয়, আর আমাদেরটা সাইড ওয়াইজ হয়। উপর নিচের সাথে সাইড ওয়াইজটা ম্যাক্সিমাম হয়, অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম আমাদের হার্বিভোরাস যেগুলো গরু, ছাগল ইয়েদের যাদের হয়, মানুষেরও এক্স্যাক্টলি তাই হয়। জিভটায় রাফ অ্যান্ড রাস্পিং অফ ফ্লেশ, এটা রাফ হয় জীবের ইয়েটা। আমাদেরটা আবার গরু, ছাগল যারা হার্বিভোরাস, তাদেরও স্মুথ হয়। স্যালাইভা, এই যে লালা, মুখের যে লালা, এটা অ্যাসিডিক হয়, মানে হাইলি অ্যাসিডিক হয় যে যারা মাংসাশী ইয়ে করে। কিন্তু আমাদেরটা অ্যালকালিন, যারা গরু, ছাগল, যারা হার্বিভোরাস আর মানুষ, তাদের অ্যালকালিন। আর আজকের সময়ে যথেষ্ট রোগের কারণ, ক্যান্সার বলেন, যে এইসব দুরারোগ ব্যাধি, যে সব ব্যাপারগুলো, তার কারণই হচ্ছে অ্যাসিডিক, এই বডি অ্যাসিডিক। সেই জন্য বারবার ডাক্তাররাও বা বিভিন্ন স্বাস্থ্য সচেতন মানুষরা বলেন যে বডিটাকে যতটা অ্যালকালিন রাখা যায়। আর এই ভেজিটেরিয়ানিজমটা হচ্ছে বডিটাকে অ্যালকালিন রাখার জন্য। সেরকমই গাট লেংথ, এই যে আমাদের খাবার যে ইয়েটা, এটা 3 টাইমস অলমোস্ট স্ট্রেট পাইপ লাইক, সেটাতে খুব কম ছোট্ট। আর আমাদের এই যেটা ভেজিটেরিয়ানদের, তাদের হয় 10 টাইমস। এইগুলো ব্যাপারটা আছে যে সময়টা ভালো পাওয়া যায় ডাইজেস্টটা নেবার জন্য। আর ওইখানে ছোট থাকার দরুন কি হয়, ওদের হয় কি, ওদের অ্যাসিডটাই তাকে ব্রেক করে দেয়। আমরা যখন মাংস খাই তখন বেশিক্ষণ থাকার দরুন কি হয়, শরীরের সেটা পয়জনাস। যাই হোক, এরকম অনেক ব্যাপার আছে, আমি অত ডিটেলসে যাব না। মোটমাট এইসব ব্যাপারগুলো আছে যেগুলো আমরা যদি দেখি, ইভেন ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে ভায়োলেন্ট, যারা আমিষাশী। আর আমাদের যারা শাকাহারী হার্বিভোরাস, তারা ডোসাইল হয়, তারা অনেকটা শান্তশিষ্ট বা হিংস্র নেচারের এই ধরনের হয় না। তো এই চার্টে আমরা মোটামুটি এটা দেখতে পাই। তার সাথে সাথে খাবারের নিয়ে যদি, প্রোটিন নিয়ে অনেক কথা বলেন যে প্রোটিন নাকি ভীষণ পাওয়া যায় ওইসবে, তাহলে এখানে একটা চার্ট দেওয়া আছে যে পার 100 গ্রামে কতটা প্রোটিন ডিমে থাকে, আর কতটা প্রোটিন এই বিন, পিস, মুং, চিক পিস, পিনাটস এইগুলোতে থাকে। যেখানে দেখা যাচ্ছে প্রোটিন 13.3 থাকছে মাত্র 100 গ্রামে ডিমে, সেখানে বিন পিনস গুলোতে 13.3 এর জায়গায় সেখানে 24.6 থাকছে বিনে, 22.9, 22.5, এবং পিনাটসে তো 31.5 অব্দি প্রোটিন থাকছে। সেরকমই ফ্যাট, যেটা বলা হয় যে এটা ফ্যাট হচ্ছে আবার নানা রকমের রোগের কারণ, এগে দেখেন 13.3% থাকছে, সেখানে 0.7 বিনসে থাকছে। তো এইসব অনেক রকম ব্যাপার আছে।
যেগুলো কার্বোহাইড্রেট, আয়রন, ফাইবার, ক্যালোরিজ, ইভেন ক্যালোরিজ 327 ক্যালোরিজ থাকছে বিনে, সেখানে মাত্র 137 থাকছে ক্যালোরিজ ডিমে, বিনে থাকছে 337, ইভেন পিনাটসে 549 ক্যালোরিজ। এরকম ভাবে এই চারটা দিয়েও আমরা বুঝতে পারি যে এইরকম আরো ঠাকুরের কিছু জিনিস বলা আছে যেটা আশ্চর্যজনক। ওই কথাগুলো যদি সময় থাকতো আমরা ওটা নিয়ে আলোচনা করতাম। তবে আজকে এটা নিয়েই ভাবি যে ভেজিটেরিয়ানিজম এইটা হচ্ছে একমাত্র আমাদের পথ, যদি আমরা সুস্থ থাকতে চাই, আমাদের শরীরটাকে যদি ভালো রাখতে চাই, এছাড়া আর কোনো পথ নাই। এটা ভালো রাখতে হবে এই পথটায়। এর মধ্যে একটা ব্যাপার আসে, সবাই ভেজিটেরিয়ানিজম মানে অনেকে পৃথিবীতে তাই তারা বোঝে যে মাছ, মাংস, এই ডিমটা অ্যাভয়েড করলে হয়, অনিয়ন গার্লিকটাকে ওনারা ধরে নেন যে এটা ভেজিটারি। কিন্তু কথাটা হচ্ছে যে অনিয়ন গার্লিকটার একটা যেটা পয়েন্ট যেটা আমরা ধরি যে অনিয়ন গার্লিক এটা হাইলি, এটা মেডিসিনাল গুণ। অনেকে আবার এটা যুক্তি দেন যে মেডিসিনাল গুণ আছে। আমিও বিশ্বাস করি, আমরাও বিশ্বাস করি যে হ্যাঁ অবশ্যই মেডিসিনাল গুণ আছে। ইভেন গার্লিক ও রসুনটা আমার মনে হয় না যে পৃথিবীতে যত হার্বস আছে গার্লিক হচ্ছে আমার মনে হয় সব থেকে মানে মেডিসিনাল গুণের মানে হাইলি পটেনশিয়াল হার্ব হচ্ছে গার্লিক। কিন্তু একটা প্রশ্ন আছে যে মানে অ্যান্টিবায়োটিক প্রপার্টিজ এইটাতে ভীষণ আছে। তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিক কখন নেই? আমাদের যখন ক্রাইসিস হয়। ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য ডক্টর অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে পুশ করে, যে শরীরটার সাম্যাবস্থা হারিয়েছে, এখন একে অ্যান্টিবায়োটিক না দিলে তার লাইফ ডেঞ্জারে পড়তে পারে, জীবন হানি হতে পারে, তখন ডাক্তার অ্যান্টিবায়োটিক পুশ করে, লাইফ সেভিং ড্রাগস সেই হিসেবে সেটাকে পুশ করে শরীরে বা খাওয়ায়। কিন্তু কথাটা হচ্ছে এই অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্টস আছে, ডাক্তার তবুও পুশ করে। কেন পুশ করে? মানে আগে জীবনটা তো বাঁচুক, কিডনি, লিভার, হার্ট এগুলো দেখে নেবো আমি পরে, আগে জীবনটা বেঁচে যাক, তারপরে ওগুলো। তার মানে হচ্ছে ওই ক্রাইসিসটাকে কাটানোর জন্য, ওই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য অনিয়ন গার্লিক। যখন একজন খুব স্বাস্থ্যবান, কোনো অসুবিধা নাই, তাকে সেই অবস্থায় যদি অ্যান্টিবায়োটিক পুশ করা হয় কি অবস্থা হবে? একদম রিভার্স অ্যাকশন হবে, মরেও যেতে পারে এরকম। তার মানে হচ্ছে এটা একটা কারণ যে অকারণে এই জিনিসটা। আরেকটা হচ্ছে যে রেগুলার একটু একটু করে যদি অ্যান্টিবায়োটিক আমি খেতে থাকি, আস্তে 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 কি হয়, বডি রেজিস্ট্যান্ট হয়ে যায়। তখন দেখা যাবে যখন ক্রাইসিস হলো, তখন যখন আমি ওষুধ খাচ্ছি আর ওষুধটার কোনো এফেক্ট হচ্ছে না। এই অনিয়ন গার্লিকটা যেহেতু এটা বডিটাকে স্টিমুলেট করে, এত এক্সাইটেড করে আর হিট করে, তাতে কি হয় যে আস্তে আস্তে রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যায় বডিতে। যখন অসুস্থ হই তখন দেখা যায় যে মেডিসিন যখন, এই যে অ্যান্টিবায়োটিক যখন খাওয়ানো হচ্ছে, যেহেতু অলরেডি আমরা প্রত্যেক দিন এই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ শরীরে নিতে 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 অ্যান্টিবডি রেজিস্ট্যান্ট তৈরি হয়ে গেছে, তখন দেখা যায় যে ওষুধগুলো যত তাড়াতাড়ি কাজ করার কথা করে না। সেই তুলনায় দেখা যায় এরকম প্রচুর স্ট্যাটিস্টিক্স আছে যে যারা ভেজিটেরিয়ান, যারা এই অনিয়ন গার্লিক যারা ইউজ করেন না প্রতিদিন খাদ্যে, তারা যখন অসুস্থ হয় তাদের মেডিকেশনটা খুব কুইক প্রভাব দেয়, খুব তাড়াতাড়ি এফেক্টিভ হয়, আর তারা খুব তাড়াতাড়ি রিকভার করে যান। তার কারণ হচ্ছে এই কারণ। তো এই দৃষ্টিতে যদি দেখা যায় আরো অনেক রকম সায়েন্টিফিক যে ব্যাপারগুলো আছে, সেটা এখন আলোচনা করলাম না, আমরা এক্সপ্লোর করি, সবকিছুই অ্যাভেলেবেল আছে, সেগুলো আমরা জানতে পারি। জাস্ট এইটুকু কথা এই ব্যাপারে আমি বললাম, তো সেটা আমরা যেন সবাই এটা খেয়াল করি। আর একটা জিনিস আছে, অনেকে বলেন আমরা তো খাই, আমাদের তো কিছু হয় না। এটা নিয়ে ঠাকুরের এই কথাটা, ঠাকুর বলছেন যারা পেঁয়াজ খায় সবার ভিতর এমন উত্তাপ ও উত্তেজনার সৃষ্টি হয়ই। মনে আছে ছোটবেলায় আমরা যখন স্কুল যেতে হতো না, একটা পেঁয়াজ কোথা থেকে জোগাড় করে পাশে রেখে নিতাম গায়ের সাথে লাগিয়ে, আধা এক ঘন্টার মধ্যে শরীরের টেম্পারেচার 101, 102 করে দিত। থার্মোমিটার দেখে জ্বর, না না আজকে যাবে না, স্কুল যেতে হবে না, বাড়িতে থাকো। তার মানে এক্সটার্নালি যেই জিনিসটা এত আমাদের শরীরকে, এই অনিয়ন যদি এত হিট করে দিতে পারে, তাহলে আমি যখন ওটাকে ইনটেক করছি, খাচ্ছি, তাহলে শরীরে কি প্রভাব তার ফেলতে পারে, এটা একটা বিরাট বড় ব্যাপার। তার মানে ওই প্রভাবটা ফেলেই। ঠাকুর কি বলছেন, যারা পেঁয়াজ খায় সবার ভিতর এমন উত্তাপ ও উত্তেজনার সৃষ্টি হয়, কিন্তু খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবার দরুন এমন অস্বাভাবিক প্রভাবও স্বাভাবিক লাগতে থাকে।
তাই পরে আর তারা সেটা অনুভব করতে পারে না। তার মানেই হচ্ছে যে নার্ভের উপর সেন্সেশন কত ইররেগুলার হয়ে যায় তা বুঝতেই পারো। আমি একবার দেওঘরে ফিরছিলাম কলকাতার থেকে। কলকাতায় গেলে 2-3 দিন ভীষণ অসুবিধা হয়, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, নাক থেকে ওই কালো কালো এইসব, এত পলিউশন, বিশেষ করে সেন্ট্রাল কলকাতাতে তো ভীষণ ভাবে পলিউশন, তো ব্রিদিং প্রবলেমও হয়। 2-3 দিন ওটাকে অ্যাডপ্ট করতে আমার সময় লাগে। আমি যখন কলকাতা থেকে বেশ কিছুদিন ছিলাম, 10-15 দিন ফিরছিলাম, তো আমার সাথে একটা গ্রুপ অফ পিপল যারা কল্যাণী কর্পোরেশনের কিছু অফিসাররা তারা ছিলেন, তারা একসাথে হরিদ্বার যাচ্ছিলেন ঘুরতে। তাদের সাথে গল্প হচ্ছিল, কথা হতে হতে তখন এমনি এইসব নানা রকমের কথা, যেই পরিপ্রেক্ষিতে কথা হলো ঈশ্বর বললেন এটার কি প্রয়োজন আছে, এই তো বেশ ভালো আছে, এগুলোর প্রয়োজন কি? তখন আমি একটা কথা আমার হঠাৎ মনে হয়েছে, আমি বললাম যে আচ্ছা আপনারা তো কলকাতায় থাকেন, কলকাতাতেই আপনারা থাকেন, আপনাদের অসুবিধা হয় নিঃশ্বাস নিতে বা আপনাদের কি কোনো অসুবিধা হয়? না, আমাদের তো হয় না। আমি গেলে কিন্তু আমার 2-3 দিন ভীষণ অস্বস্তি। না, আমাদের তো হয় না, আমরা তো বেশ ভালোই আছে, আমাদের তো খুব ভালো লাগে কলকাতা। না, আমার হয়। আমি বললাম যে আপনারা এই ধরেন হরিদ্বার যাচ্ছেন, আপনারা তো 2 দিন যাবেন চলে আসবেন, কখনো ছেড়ে দেন হরিদ্বার, ওটা তো আরো ভালো জায়গা, অনেক প্রকৃতির অনেক কাছে। আপনি দেওঘরে কখনো চলে আসেন, আমি তো দেওঘরে থাকি, আপনি দেওঘরে মাসখানেক, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস আপনি থাকেন, এইখানে 1 বছর থেকে তারপরে আপনি কলকাতা যান, আপনি বুঝতে পারবেন যে তফাৎটা কোথায়। তার মানে হচ্ছে যে কলকাতায় থেকে থেকে আপনার বডিতে ওই রেজিস্ট্যান্ট তৈরি হয়ে গেছে, এখন ওই পলিউশনটাই আপনার শরীরটাকে, আপনি ভাবছেন যে এটাই জীবন, অথচ যখন এটার বাইরে আসবেন, যখন এই জীবনটা যখন আপনি, সেই জীবনে যখন আপনি অতিবাহিত করবেন কিছু সময়, তারপরে যদি ওখানে যান, তখন আপনি বলবেন এ বাবা, এটা তো জানতামই না, তার মানে এতদিন ধরে এই বিষ বহন করছিলাম। ঠিক এইটাই হয়, এই যে প্রত্যেকটা ব্যাপারে যেই জিনিসটাই আমরা বলে ফেলি হঠাৎ, আরে এই তো বেশ ভালো আছি, এই তো বেশ ভালো আছি, সেই ভালো থাকাটা আদৌ ভালো কিনা যতক্ষণ না সেই ভালোর সংসর্গ, সেই মঙ্গলের সংসর্গ যতক্ষণ না হচ্ছে, আমরা একটা অশুভ জিনিসেই এমন ভাবে অভ্যস্ত করে নিই নিজেকে, সেটাই ভাবি যে এটাই জীবন। কিন্তু যখন ওইখান থেকে আরেকটা স্টেপ এগিয়ে যাই, তখন বুঝতে পারি যে অবস্থাটা কিরকম। ঠাকুর ওটাই বলছেন যে এইসব জিনিস, পেঁয়াজ রসুন বা এইসব জিনিস, তো আমাদেরও ওরকম অবস্থা, এইসব খেয়েও আমরা যারা বলি যে এই তো বেশ ভালো আছি, কোনো কিছুই হয় না, আর সেইটা থেকে যদি বাইরে বেরোতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে জীবনটা কিরকম। ঠাকুর ওই কথাটাই আমাদের বলছেন। তো এই গেল খাবারের প্রপার ডায়েটের ব্যাপার, ঠাকুর বলছেন এটা ফিজিক্যাল হারমোনি আমরা চলছি এতক্ষণ। তো এরপরে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট শরীরটাকে ভালো রাখার, এই প্রহিবিশন অফ ইনটক্সিক্যান্টস। আমরা অনেক রকম জিনিস এমন ব্যবহার করি যেগুলো হয়তো মাদক দ্রব্য যেটাকে বলছেন ঠাকুর, তো এইগুলো অ্যাভয়েড করতে হয়, যতটা সম্ভব হয় এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হয়। ঠাকুর সেই জন্য বাণীতেও বললেন, মাদক মাতাল হওয়া জানিস বড়ই নিঠুর পাপ, বাতুল বিষাদ উত্তেজনায় আনেই অপলাপ। মাদক মাতাল হওয়া জানিস বড়ই নিঠুর পাপ, বাতুল বিষাদ উত্তেজনায় আনেই অপলাপ। অযথা শরীরটাকে উত্তেজনায় বিষাদে ফেলার কোনো মানে নাই, অযথা। সেই জন্য এমন কোন খাদ্য, ওই যে প্রথম বাণীটা যেটা ছিল, সেটা যেন আমরা মাথায় রাখতে পারি, যে সহজ সুপাচ্য এইসব জিনিসগুলো যেন আমাদের খাদ্যের থাকে, আমরা যাই গ্রহণ করি শরীরে সেগুলো যেন থাকে। এরপরে আর একটা বাণী ঠাকুরের দেখবো এই সমস্ত ব্যাপার নিয়ে, যে খাসনে মাদক পেঁয়াজ রসুন মাছ মাংস নানাবিধ, ওতে বিধান বিষাক্ত হয়, অযথা হয় উত্তেজিত, যার ফলে বাঁচা বাড়া সহজভাবে পায় না সারা, মরণ তরণ চলন যেসব হয়েই পড়ে বিক্ষোভিত। এইটা একটা ব্যাপার, এই বাণীটা আমরা যেন মাথায় রাখি, এটা নিয়ে চলতে পারি, এইটাই। আর একটা, এই শরীরটাকে ভালো রাখার হাঙ্গার, খিদে, এই খিদেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমার শরীরটাকে ভালো রাখা। ঠাকুর কি বলছেন খিদেতে? ঠাকুরের একটি বাণী, এটা আমরা নেব। এই বাণীটাই বলছেন, যদি উদ্যমী ও নিরলস হইতে ইচ্ছা থাকে, ক্ষুধাকে বিসর্জন দিও না। ক্ষুধাই ভুক্ত আহার্যকে পুষ্টির উপযোগী করিয়া লয়, আর এই পুষ্টি শক্তির ইন্ধন। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা অনেকে ভাবি, একটু মিসআন্ডারস্টুড করি এই ব্যাপারটাকে, যে ক্ষুধাকে বিসর্জন দিও না, তার মানে হচ্ছে যে খিদে পেলো আর খেয়ে নাও,
যে খিদে যেন না থাকে, খিদে পেলেও আর খেয়ে নাও। কিন্তু এই ব্যাপারটা একদমই এটা না। ঠাকুর বলছেন ক্ষুধাকে বিসর্জন দিও না, তার মানে হচ্ছে যে খিদে পেলো ততটুকুই খাইও যাতে এই ক্ষুধাটা বিসর্জিত না হয়, ক্ষুধাটা থেকে যায়। তার মানে আমি ধরেন আমার খিদে পেলো, আমি যদি 4টে রুটি খেয়ে নিই তারপরেই মনে হবে এবার পেট ভরে গেল, বিছানায় শুয়ে পড়ি। একদম না, 2টো রুটি খাবো। এই 2টো রুটি কেন খাবো না, 2টো রুটি খেলাম, আমার খিদে পেয়েছে, 2টো রুটি খেলাম, খিদেটা শেষ করার জন্য 4টে রুটি ছিল। আমি খিদে পেলো, 2টো রুটি খেলাম, আর 2টো রুটির খিদে যে সেটা থেকে গেল। এবার এই যে থেকে গেল, সেই থেকে যাওয়াটা এই 2টো রুটি যেটা খেলাম সেটাকে ডাইজেস্ট করবে। যদি এই জায়গাটুকু ছাড়লাম না, ওই 2টো রুটি জায়গাটাও ভরে দিলাম, আর এই 4টে রুটিকে ডাইজেস্ট করার জায়গা পাচ্ছে না। ঠাকুর বলছেন যে ক্ষুধাকে বিসর্জন দিও না, এই ক্ষুধাই ভুক্ত আহার্যকে, মানে যা আমি খেয়েছি ওই যে ক্ষুধা থেকে যাচ্ছে সেটা পুষ্টির উপযোগী করিয়া লয়, আর এই পুষ্টি হচ্ছে শক্তির ইন্ধন। তার মানে এই যে কথাটা যে পেট ভরে খাও, এটা একটা মিথ। অনেক মারা আছেন বাড়িতে, তারা হয়ে যাচ্ছে ততক্ষণ যেন সে খাওয়াই হয়নি, কিন্তু ঠাকুর দেখেন এটা কতটা সাইন্টিফিক, যে ওই যে হাঙ্গারটা যদি পেটে না থাকে তাহলে যেটা আমি খেলাম সেটা সহজভাবে ওটার হজম হবে না, আর সেইটা পুষ্টিকরও হবে না, সেটা পয়জনাস হয়ে যেতে পারে, আমাদের শরীরটাকে বিষাক্ত করে তুলতে পারে। তার জন্য এই হাঙ্গারটাও, খিদেটাও হচ্ছে শরীরটাকে ভালো রাখার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যেটা আমি জাস্ট কয়েকটা দিক নিলাম, বহু জিনিস আছে এই শরীরটাকে ভালো জিনিস জেনে, আরো বহু জিনিস আছে। আমরা যদি ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র বা বিভিন্ন বইয়ে স্বাস্থ্য সদাচার নিয়ে যে ঠাকুরের গলাগুলি আছে সেগুলোতে আমরা পেয়ে যাবো। আমি জাস্ট মুখ্য কয়েকটা পয়েন্ট নিয়ে নিলাম যেটা সাধারণত আমরা একটু গন্ডগোল পাকাই। এইটাতে আরেকটা সেকেন্ড জিনিস হচ্ছে স্লিপ, ঘুম। বহু মানুষের এখনকার সময় অনেক মানুষের শুনেছি আমার ঘুম আসে না, আমার ঘুম হয় না, রাত্রে ঘুম কম। আর আমি তাদেরকে বলি যে দয়া করে এটা আমাকে একটু দিয়ে দাও, যে আমার যেন ঘুম না আসে, আর আমার কাছ থেকে একটু ঘুমটা তুমি নিয়ে নাও। তো আমি শুধু ভাবি যে আমার যদি ঘুম না আসে, আমার সময় মানে আমার সময়গুলো মনে হয় যেন খুব ছোট। আর রাত্রির বেলাটা যখন সব শান্ত থাকে তখন আমার বেশি কাজ করতে, আর তখন ঘুম পায়। আমি যদি সেখানে না ঘুমিয়ে যদি আমি অনেকক্ষণ জেগে থাকতে পারতাম, আমি যদি 1 ঘন্টা ঘুমিয়ে যদি আমি কাজ করতে পারতাম, আমি মনে করতাম ব্লেসিং। ঘুম পায় না রোগ তখনই হয় যখন কাজ নাই, অকাজে যখন থাকে তখন ঘুম না পাওয়াটা রোগ। যারা কাজের মানুষ, যদি কাজ আছে আমার, আর সেই কাজ কিসের কাজ, ফ্রুটফুল সার্থক যদি কর্মে ব্যাপৃত আমরা থাকি, তাহলে সেই ঘুম না থাকাটা মোটেই রোগের নয়। তো এইটা নিয়ে আর এই জিনিসগুলো ভাবনাটা কখন আসলো, যখন ঠাকুরের বাণী পড়লাম। ঠাকুরের বাণী, ঠাকুর কি বলছেন, ঘুমিয়ে তুমি ততটুকুই, অবসাদ না আসে, চেতন থাকাই বর বিধাতার, জড়ত্ব যায় নাশে। কোন সময় ঠাকুর কিন্তু বললেন না ঠাকুরের থেকে বড় চিকিৎসক এই পৃথিবীতে কে হতে পারে। সেই জায়গায় ঠাকুর কোনো সময় বললেন না এই 4 ঘন্টা কিন্তু ঘুমাবি, এই 2 ঘন্টা কিন্তু ঘুমাবি, এই 6 ঘন্টা কিন্তু ঘুমানোই দরকার। ঠাকুর কি বললেন, ঠাকুর বললেন ঘুমিও তুমি ততটুকুই, অবসাদ না আসে, চেতন থাকাই বর বিধাতার, জড়ত্ব যায় নাশে। তার মানে এই চেতনতা, এই যে চৈতন্য, যে জেগে থাকা, এইটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ। তাই ঠাকুর বলছেন বৃথা নিদ্রাকে ডাকিয়া আনিও না। পঞ্চানন সরকারের জীবনে ঘটনা আছে, যিনি উনি 10 ইয়ার্স মানে একটা রোড 10 বছর তিনি ঘুমাননি, ওই পড়াচ্ছেন, এই করছে, তার মধ্যে যতটুকু তার ঘুমিয়ে নেবার। একবার সেই সাধনা দিকে পড়াচ্ছিলেন, একটা ইকুয়েশন করছেন ম্যাথমেটিক্স এর, কোনো সময় নেই, সারাদিন ধরে তপবনের এই ব্যাচ ওই ব্যাচ, গৃহিণীদের একটা ব্যাচ, অবিবাহিতদের একটা ব্যাচ, ছেলেদের একটা ব্যাচ, স্কুলের একটা ব্যাচ, এইসব করে করে সারা দিন ধরে ঠাকুর তাকে ব্যস্ত করে রেখেছেন। সাধনা দিয়ে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুরের মেয়ে, বড় মেয়ে, যে বাবা যদি পঞ্চানন্দা মাস্টারমশাই যদি একটু দেখিয়ে দেন তাহলে আমার বিএসসি মনে হয় পরীক্ষা, তাহলে আমার অঙ্কটা ভালো হবে। তো পঞ্চানন্দাকে বলেছেন, ঠাকুর আমার সময় কোথায় আলাদা করে দেখানোর, আমার তো রাত 12টা অবধি পুরো এঙ্গেজ হয়ে আছি। পঞ্চানন্দাকে ঠাকুর বললেন, বাহ
ওই 12টার সময় তো অঙ্ক করার পক্ষে সব থেকে ভালো সময়। এই 12টার সময় বাহ হয়ে গেল তো, এই নে সাধনাদিকে বলছেন এই তো তোর মাস্টারমশাই হয়ে গেল রাত 12টা। এবার রাত 12টার থেকে 1টা 1:30 2টো বেজে যেত। পঞ্চানন্দা বলছেন যে ওই যে আমার সময়টুকু ছিল 12টা 1টার পরে 3টে 3:30 অব্দি ঘুমাতাম, আর 3টে 3:30 পরে জেগে আবার সেই নাম টাম করতে হতো, ওই সময়টাও ঠাকুর কেড়ে নিলেন। আর ওই রাতে একটা দিন ওরকম ভাবে পড়াচ্ছেন পঞ্চানন্দা, পড়াতে পড়াতে একটা অঙ্ক করছেন। এবার অঙ্ক করতে করতে যখন পুরো অঙ্কটা হয়ে গেল, তখন সাধনাদি তার হাঁটুতে এরম বলছেন, ও মাস্টারমশাই, ও মাস্টারমশাই। তখন হ্যাঁ কি বলছো? বলছে যে আপনি অঙ্কটা করলেন কি করে? কেন করলাম কি করে মানে? আপনি পুরো অঙ্কটা করে যাচ্ছেন, আপনার চোখ খোলা আছে, আপনার আঙুল চলছে, কিন্তু আপনার নাক ডাকছে। আপনি তো সারাক্ষণ ঘুমালেন, তাহলে আপনি এটা করলেন কি করে? তখন পঞ্চানন্দা বলছেন, হাসছেন, বলছেন ওই অঙ্ক করার জন্য যেই যেই অঙ্গের প্রয়োজন সেইটুকু জেগেছিল, বাদ বাকিগুলোকে জাগিয়ে রেখে লাভ কি, তারা ঘুমাচ্ছে। আর সাধনা দিয়ে হাঁ করে তাকাচ্ছে যে মাস্টারমশাই এটাও কি সম্ভব নাকি? তখন পঞ্চানন্দা বলছেন, তোমার বাবার পাল্লায় পড়লে সব সয়, যা সবে তাই সয়। ব্যাপারটা হচ্ছে তাই যে এই ঘুমটাও, এই স্লিপটাও অ্যাকচুয়ালি যদি আমরা সার্থক, ঠাকুর বলতেন কাজের শেষ আছে, অকাজের শেষ নাই। তাহলে ওই কাজে যদি আমরা ব্যস্ত থাকি সার্থকপূর্ণ, আর সার্থক মানে হচ্ছে ওই যে ইষ্ট কার্য, আমরা প্রত্যেকটা জিনিস, আমার বউ বাচ্চা, আমার বাবা মা সবকিছু, এইটাও যদি আমার ইষ্টের প্রতি যদি দৃষ্টি থাকে যে এই সবই আমার ইষ্টের, তাই আমি তাদের জন্য করছি, এই ভাবনা নিয়ে যদি প্রত্যেকটা কর্ম আমরা করি, আর সেই সার্থকতাটা যদি আমাদের প্রত্যেকটা চাকরি বাকরি ব্যবসা যাই করি না কেন সবকিছু ইষ্টার্থে কাজে লাগাবো, তাহলে প্রত্যেকটা জিনিসই সার্থক হয়। আর তখন এই ঘুম টুম এগুলো কোনো কিছু যায় আসে না। আর ওই আবার একটা কথা, শুধু ঘুম না, তার সাথে এই যে খিদের ব্যাপারটা, প্রপার ডায়েটের ব্যাপারটা, সবকিছু যদি নিয়ন্ত্রিত রাখি, তাহলে 1-2 ঘন্টা ঘুমালেও কোনো ব্যাপার না, আর 4 ঘন্টাও 5 ঘন্টা ঘুমাতে পারলে খুবই ভালো। তাই স্লিপটা হচ্ছে ইম্পর্টেন্ট। যাই হোক, এই ফিজিক্যাল হারমোনি এইটা একটা ব্যাপার। আমরা এবার দ্বিতীয় পর্যায়ে আমরা চলে যাব, যেটা ঠাকুর বলছেন সেকেন্ড পিলার। এইটা স্বস্তায়নীর যদি বলি, এই ফিজিক্যাল পার্টটা তো মানে রেকটিফায়েবল, এটা কারেকশন হতে পারে, রিড্রেস হতে পারে। শারীরিক অসুস্থতা ভুল ভাল হলে অনেক রকম ব্যবস্থা আছে, সেরে যায়। মেন্টাল মানসিক রোগী হলে কিন্তু তার সারা নাই, কোনো মেডিসিন পৃথিবীতে নাই। যা আমরা বলি ওই মেডিসিন গুলো শুধুমাত্র আমাদের নার্ভাস সিস্টেমটাকে একটুখানি চেপে রাখার, যাতে ইম্পালসটা আমাদের ক্ষতি না করে, শুধুমাত্র তাই, মানে রেমেডি মোটেই নাই। এইটা হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই ঠাকুরের সেকেন্ড ল হচ্ছে ওই যে বাচ্চাটা বলেছিলাম জন্ম নেয়ার পরে তাকে কিন্তু কিচ্ছু করা হয় না, শুধু শরীরটা ভালো রাখা। সেকেন্ড হচ্ছে ওই বাচ্চাটাকে যাই খাওয়ায় মা, সেটাকেই সে মনে করে এটাই আমার জীবন। যদি নিমের রস খাওয়ায় সেটা ভাববে যে এটাই আমার জীবন। কিন্তু সেই বাচ্চাটা তার তখন কোনো সে থাকে না, থাকলেও তার ব্যক্ততা নেই। তার মানে তার মনটা তখন বৃত্তি প্রবৃত্তির রং ধরেনি, কারণ মা যা বলছে তাই। সেই বাচ্চাটা যখন একটু বড় হয়, এটা খাবো না, ওটা লাগবে, এটা লাগবে, এটা না, ওটা না, এই যে শুরু হলো তার বাইরে, এইটা হচ্ছে সেকেন্ড ল। সেকেন্ড লয়ে ঠাকুর কি বলছেন, প্রবৃত্তি তখন জাগতে শুরু করে, সেই শিশুটা তখন বিভিন্ন রকম আকর্ষণ আসে পৃথিবীতে, তখন এই মনটা দৌড়ায়। ঠাকুর বলছেন প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেই উঁকি মারু, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক। এই ব্যাপারটা হচ্ছে যে প্রবৃত্তি। এই প্রবৃত্তি নিয়ে আমরা কয়েকটা কথা আমরা চর্চা করব। এই একটা গীতার একটা কথা, কর্মেন্দ্রিয়ানি সংযম্য ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। এই যে এই কথাটা বলছেন যে বাহ্যিকভাবে আমরা আমাদের যে প্রবৃত্তিগুলো দৌড়াচ্ছে, এইটাকে আমরা যদি চাই যে আমরা চুপচাপ বসে থাকবো, আমার যেন প্রবৃত্তিটা না যায়, আমার যেন ইয়েটা না হয়, এটা সম্ভব না, কখনো সম্ভব না। এটা এক ধরনের কপটতা। কেননা আমার মনের মধ্যে ভাব একটা আসছে, আর আমি যদি না না আমি ভাববো না, আমি ভাববো না, আমার একটা কোনো জিনিস দেখে লোভ লাগছে, কোনো দিক দিয়ে আকর্ষণ আছে, আমি চোখ বন্ধ করে নিলাম, তাহলেই কি ভাবটা চলে গেল? হয় না, এইটা একদম কদাপি এটা হয় না। আর আরেকটা আছে গীতাতে, আরেকটা এই কথা
যে নাহি কশ্চিৎ ক্ষণপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হ্যবশঃ কর্ম সর্ব প্রকৃতি জৈর গুণাঃ। তার মানে হচ্ছে যে ইনঅ্যাক্টিভ আবার কেউ থাকতে পারে না, এটাও সম্ভব না। যে কেউ যদি চায় যে আমি কর্ম করব না, আমি কোনো কিছু করব না, এটাও সম্ভব না। কর্ম মানুষ করতেই হবে, এগোতেই হবে। এই জিনিসগুলো ভাব তখন মানুষের আসবেই, কিছু করার নেই। মন একটা জিনিস, এমন একটা জিনিস যেটা আমি যাই ইয়ে করি না কেন, মন দৌড়াবে। মনটাকে কোনো রকমে থামিয়ে রাখা যায় না, এটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে উপায়টা কি? প্রত্যেকটা জিনিস, আমি যদি ঈশ্বরের পথে চলি, শয়তানের পথে চলি, ভালোর পথে চলি, মন্দের পথে চলি, যা কিছু হয় সবগুলো কিন্তু এই মনটাই আমার নিয়ে যাচ্ছে। মনটাই হচ্ছে আসল জিনিস। আর এই মনটা কিরম ভাবে আমাদের প্রভাবিত করে, তাহলে আমরা এই চার্টে বুঝতে পারি যে এই মনটা, এই নানা রকমের আমাদের যে ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় একটা হচ্ছে আর একটা জ্ঞানেন্দ্রিয়। এই রকমের এই নানা রকমের যে এই জিনিসগুলো পরিবেশের সাথে যখন তার কনফ্লিক্ট হয়, পরিবেশের সঙ্গে যখন সাড়া পায় পরিবেশের সাথে, তারপরেই তার মধ্যে নানা রকম বৃত্তি প্রবৃত্তি জাগে। তার মানে আমার কর্মেন্দ্রিয়, আমার সেন্স অর্গান, আমার এই কর্ম অ্যাকশন যেই অর্গানস গুলো যেগুলো আছে, মানে চোখ কান নাক এইগুলো, হাত পা এইগুলো সেইগুলো, এই সবকিছু মিলে যখন পরিবেশের সাথে তার সংস্পর্শে আসে, তখন হয় অনেক রকম ডিজায়ার। বিভিন্ন জিনিসের সাথে সংস্পর্শে এই পৃথিবীতে আমরা যা যা দেখছি সেই জিনিসগুলো। সেকেন্ড হচ্ছে পিপলস অ্যাসোসিয়েশন অর সোশ্যাল অ্যাসোসিয়েশন। আমি যাদের সাথে মিশি সেটাও আমার প্রভাবে ফেলে, যে আমার বৃত্তি প্রবৃত্তি গুলো কিরম ভাবে কাজ করে। সামাজিকতায় যেরকম ভাবে আমি থাকি সেটাও আমার প্রভাব ফেলে আমার বৃত্তি প্রবৃত্তির উপরে। আর একটা হচ্ছে ফিজিক্যাল স্টেট, আমি যে শরীরটা আমি পেয়েছি, আমি সেই ফরমেশন আর সেই কর্ম আমি যা করি সেটাও। আর একটা হচ্ছে কনসাস থট অফ দ্য মাইন্ড অ্যান্ড স্ট্রিম অফ ডিজায়ার। আমার ইচ্ছাগুলো যেরকম ভাবে থাকে, সেই ইচ্ছাটা আর একটা ইচ্ছাকে, আমার মন যেদিকে যাচ্ছে সেই জায়গাটা আর একটা জায়গায় আমাকে আবার নিয়ে চলে যায়। আর কিছু জিনিস আছে যেটা আমি বুঝতে পারি না। আমি অনেক কিছু এমন এমন জিনিস আমার জীবনে ঘটে যায়, আমি ঘটাই, আমি হয়তো সেই আমার মনটাই সেদিকে গেল, কিন্তু তার ব্যাখ্যা খুঁজে পাই না। এই আনকনসিভড স্ট্রিম অফ মাইন্ড, এটাও একটা ব্যাপার থাকে যেটার আমি ব্যাখ্যা দিতে পারি না, যে আমি এটা কি করে। একটা যখন পরমাত্মীয় একজন কেউ কারোর হঠাৎ হত্যা করে দিল, হয়তো একটা দেখা গেল একটা সন্তানই তার মা বাবার হত্যা করে দিল, বা একটা মা বাবাই হয়তো সন্তানের হত্যা করে দিল, পরবর্তীকালে যখন ওকে জিজ্ঞাসা করা হবে যে তুমি এটা কি করে করলে, সে কল্পনাতেও ভাবতে পারেনি যেটা আমি কি করে করে দিলাম। তার মানে ভেতরে কি চলছিল, যেই মনটাকে আমি ধরতেই পারিনি, যে আমার ভেতরের মধ্যে এই জিনিসটা আছে। এরকম বহু ব্যাপার আমরা জীবনে ঘটাই যেটা আমরা ধরতেই পারি না। সেটাই হচ্ছে আনকনসিভড স্ট্রিম অফ মাইন্ড। তাহলে সেইটাও একটা এই আমার মনটাকে প্রভাবিত করে। তো সেইখানটায় গীতায় এই কথাগুলো আমরা একটু দেখে নেব, যে ধ্যায়তে বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু পজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামঃ কামাত ক্রোধাভিজায়তে, তারপরে ক্রোধাদবতি সম্মোহ সম্মোহাত স্মৃতি বিভ্র স্মৃতি ভ্রংসা বুদ্ধিনাশো বুদ্ধিনাশাত প্রণশ্যতি। তাহলে দেখা যাচ্ছে যে মেন যে সেন্স অর্গানস গুলো, সেইগুলো বিষয় যখন হয়, বিষয়ের যখন একটা সঙ্গে আসে, তখন সেই সঙ্গে এসে ওই সংস্পর্শে এসেই আমার কাম, আমার কামনা, এইসব, এই কাম থেকেই আস্তে আস্তে ক্রোধ, এই ক্রোধ থেকে আস্তে আস্তে সম্মোহন, মোহিত হই, স্মৃতি বিভ্রংশ হয়, সেই স্মৃতি বিভ্রংশ হবার পরেই বুদ্ধি নষ্ট হয়, বুদ্ধি নষ্ট হয়ে আমরা পুরো জীবনটাকে আমরা নষ্ট করে ফেলি। এই রকম এই কয়েকটা ব্যাপার আছে যেগুলো দেখা যাচ্ছে যে আমাদের মনই মূলত সব দিক দিয়ে আমাদেরকে গাইড করছে। ঠাকুরের এবার বাণীতে আমরা দেখব ঠাকুর কি বলছেন এই প্রবৃত্তি নিয়ে। তাহলে ষড় রিপুর 6 কুঠুরি, লাখ চাহিদার বাস, আপন নেশায় বাতুল সবাই, নাই কোনো নিকাশ, রিপুরঙ্গিল নেশায় পাগল, চাহিদা গুলিকেই বৃত্তি বলে জেনে রাখিস, যেমন বুঝিস যেই। এই ষড় রিপুর 6 কুঠুরি, এই 6 কুঠুরি ঠাকুর এই জন্য বললেন, প্রত্যেকের আলাদা আলাদা কুঠির, আর একটার সাথে একটার কোনো যোগাযোগ নাই। আর প্রত্যেকটা নিজের নিজের রকম, একটা যখন ভাবে তখন আর একটার সাথে কোনো রকমের কোনো সম্পর্ক নেই। আপন নেশায় বাতুল সবাই, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আর সেইটাই, আর নিকাশ, কোনো রকমের এক্সিট নাই। ঠাকুর বলতেন এক একটা প্রবৃত্তি গুলোকে বলতেন ওয়াটার টাইপ কম্পার্টমেন্টের মতো।
যে যখন আমার ক্রোধ আছে ভালোবাসা ভুলে গেছি, যখন ভালোবাসা আছে তখন অন্য জিনিস হয়তো ভুলে গেছি। ওই একটা বৃত্তি, তাই বলি যে ওইটার মধ্যেই আমি ঘুরপাক খাই। তো যাই হোক, অনেক কথা। এরপরে একটা জিনিসে যে ডিজায়ার ফুলফিলড, ডিজায়ার আনফুলফিলড। আমরা যখন বৃত্তি প্রবৃত্তি, ঠিক আছে এটা তো আমার আছে, কিছু করার নেই। আর এমন একটা জিনিস বৃত্তি প্রবৃত্তি যেটা আমরা কিন্তু মার্কেটে গিয়ে কিনে আনি না, যে চলো আজকে আমার দুটো বৃত্তি লাগবে আমি কিনে আনছি, আমার প্রবৃত্তিগুলো নেই আমি নিয়ে আসছি, তা তো না। এটা তো গড ক্রিয়েটেড, আমার ভেতরেই আছে। তাহলে এই প্রবৃত্তির দ্বারাই আমরা কি করি? ডিজায়ার ফুলফিল করি, বা কোনো কোনো সময় ডিজায়ার আনফুল, আমি যা চাই সেটা আমার হয় না। এই হচ্ছে সেটাও ভুলভাল থাকতে পারে, হচ্ছে না সেটাও ভুলভাল থাকতে পারে। আমি যেটা চাইলাম সেটা হয়তো অমঙ্গলকারী, পেলাম, আমার জীবন নষ্ট হয়ে গেল। আমি যেটা চাইলাম সেটা পেলাম না, আনফুলফিল্ড, দেখা গেল সেটা শুভ মঙ্গলকারী, সেটা আমার জীবনে আসলো না, তখনও জীবন নষ্ট হয়ে যেতে পারে। তার মানে এই দুটো জিনিসেই, ফুলফিল্ড আর আনফুলফিল্ড, ভালো হতে পারে মন্দও হতে পারে। তাহলে এই ফুলফিল্ড আর আনফুলফিল্ড, এই যে চলন চলতে থাকে সারা জীবন, আমি যা চাইছি পাচ্ছি না, যা পাচ্ছি চাইছি না। তো এইরকম ভাবেই জীবন যখন চলতে থাকে, চলতে চলতে ফ্রয়েড বলে একজন মনোবিদ আছেন, সায়েন্টিস্ট আমি বলবো তাকে, বৈজ্ঞানিক, মনোবৈজ্ঞানিক, তিনি এই মনটাকে 4টে লেয়ার, তিনি বললেন যে 4 লেয়ার্স অফ মাইন্ড। আমাদের এইরকম ইচ্ছা যখন চলতে থাকে, এই ইচ্ছা চলতে চলতে 4খানা উনি পার্টিশন করলেন, যে 4খানা আমার মনের তৈরি হয়, 4খানা মনের বিভাগ তৈরি হয়। এই 4খানা মন কি? একটা হচ্ছে কনসাস, যেটা আমি একটা কোনো কর্ম করি আমি বলতে পারি যে হ্যাঁ আমার এটা ইচ্ছা হলো আমি করলাম। সেকেন্ড হচ্ছে সাবকনসাস, যে আমার এখন মনের মধ্যে নাই, কিন্তু আমি ইচ্ছা করলেই সেটা মনের উপরে নিয়ে আসছি, ওটা সাবকনসাস এন্ডে আছে। যে আমাকে হয়তো বিকেল বেলায় আমি একটা সিনেমা দেখতে যাব, এখন আমার মনের মধ্যে নেই, কিন্তু আমি ইচ্ছা করলে চলো সিনেমা যাবো, আমি নিয়ে আসতে পারলাম, আমার মনের যে ইচ্ছাটাকে সেটাকে টেনে আনতে পারলাম। কিন্তু ওটা আমার মনেরই ব্যাপার, কিন্তু ওটা বাইরের কিছু না। বা আমি কাউকে হয়তো একটা বদ ব্যবহার করব, আমি ভেবে রেখেছি আজকে বিকেল বেলায় গিয়ে তাকে আমি দেখাবো, শাসিয়ে আসবো, এইটাও আমার সাবকনসিয়াস মাইন্ডে আছে। তার মানে আমি ইচ্ছা করলেই বিকেল বেলায় আমি ওই ব্যাপারটাকে, ইচ্ছাটাকে আনলাম, নিয়ে আনলাম, এরকম। তৃতীয় বলছেন উনি প্রিকনসিয়াস, যেটা আমার মনে নাই, কোনো একটা জিনিস একটা আসলো, পরিস্থিতি ক্রিয়েট হলো, একটা সময় হলো, যে হয়তো দেখা গেল যে একটা বন্ধুকে আমার একটা বই দেওয়ার ব্যাপার ছিল, আমার একদম মনে নেই, ভুলে গেছি। হঠাৎ সেই বন্ধুটাকে যখন দেখতে পেলাম তখন আমি ভাবলাম এই বইটা দিতে হবে। এইটা হচ্ছে প্রিকনসিয়াস, যে আমার চৈতন্য মনের মধ্যে নাই, সেটা প্রিকনসিয়াস মাইন্ডে আছে, যেই দেখলাম সাথে সাথে আমার মনের মধ্যে, সেইটাও কিন্তু আমার মনেরই অংশ। লাস্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস জিনিস, সেটা হচ্ছে আনকনসিয়াস। আমার বহু বহু জীবনের বহু ইচ্ছা যেগুলো পূরণ হয়নি, এই ইচ্ছাগুলো যেটা অপূর্তিগুলো থেকে গেছে, সেইগুলো আমার ভেতরে বৃত্তি প্রবৃত্তি হয়ে জমে আছে, ভেতরে আছে। সেটা কোন একটা আচমকা মোমেন্টে সেটা বেরিয়ে এসে আমার জীবনটাকে মানে তোল পার করে দিয়ে বেরিয়ে চলে যায়, আমি তখন বুঝতে পারি না যে এটা আমার জীবনে কেন হলো। তাহলে দেখা যাচ্ছে এই 4খানা লেয়ারের মাইন্ড আমাকে নানা রকম ভাবে নিয়ন্ত্রণ করে। আর এই নিয়ন্ত্রণের দরুন আমাদের মিস্টেকস, এরর্স, আমরা যে ভুল ভ্রান্তি জীবনে করতে থাকি, যার কখনো কখনো আমি চাই না ভুল করতে, আমি চাই না যে আমার ভ্রান্তি হোক জীবনে, কিন্তু ঘটতে থাকে। আমারই যে ওই মন বিভিন্ন রকম কমপ্লেক্স, বিভিন্ন রকম বৃত্তি প্রবৃত্তি নিয়ে যে ঘুরপাক খাচ্ছে, সেটাই কিন্তু ভুল করায়, বাইরের থেকে কিছু হয় না, সব আমার ভেতর থেকেই এই মনের মধ্যে এইগুলো সব চলতে থাকে। আর তারপরেই দ্বন্দ্ব সৃষ্টি হয়, ভুল ভ্রান্তি যখনই হয় তখন কনফ্লিক্ট জীবনের মধ্যে ভেতরে হতে থাকে। আর কনফ্লিক্ট হতে হতে তখন রিপ্রেশন আসে, এই নিরোধ, রেজিস্ট করে একটা মনের মধ্যে আসলো, ওটা চেপে দিলাম, যেই চেপে দিলাম নটস তৈরি হয়ে গেল, গ্রন্থি তৈরি হয়ে গেল। এই গ্রন্থিগুলোই এক একটা সময় এসে পিনের মতন, কাঁটার মতন আমার জীবনকে বিদ্ধ করতে থাকে, আর আমি ত্রাহিমাম ত্রাহিমাম করতে থাকি। আর এই সব কিছু দিয়ে তৈরি হয় কমপ্লেক্স, এই সব কিছু দিয়ে হয় গ্রন্থি। সেইটাই হচ্ছে যেটা ওই ঠাকুর যে একটা কথা বলছেন যে তীর্থের মানেই হচ্ছে যেখানে সর্বগ্রন্থির মোচন হয়। কিন্তু এই গ্রন্থি, যে ইচ্ছাগুলো, এই প্রত্যেকটা ইচ্ছার
যে ছোট 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 এই যে এতগুলো পার্ট, লক্ষ লক্ষ, ঠাকুর বলছেন লক্ষ চাহিদা, এই প্রত্যেকটা চাহিদা এক একটা কমপ্লেক্স ক্রিয়েট করে দিচ্ছে। তারা এই লক্ষ চাহিদারও কোনো একটা সিঙ্গেল পয়েন্ট আছে যেখান থেকে এই আস্তে 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 এই লক্ষ্য চাহিদা হয়েছে। তাহলে এই লক্ষ্য চাহিদাটাকে আমি যদি ওই সিঙ্গেল পয়েন্টে যাই, সেই সিঙ্গেল পয়েন্টটা কি, তখন এই একটা ব্যাপার যে রুট অফ এভরি কমপ্লেক্স, প্রত্যেকটা কমপ্লেক্সের রুট কি, তো ঠাকুর বললেন যে প্রত্যেকটা কমপ্লেক্সের রুট হচ্ছে লিবিডো, সুরত ধারা, যেখান থেকে যেই ইচ্ছা, সেই ইচ্ছা থেকেই এতগুলো ইচ্ছা বেরিয়ে আসলো। কিন্তু এতগুলো ইচ্ছা হওয়ার আগের পজিশনটাই কি ছিল? তাহলে সেই যে জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি, যে আমাদের যখন জন্ম হয়, তো এটাও সেই ফ্রয়েড, সেই মনোবৈজ্ঞানিকের কথা, এই ম্যাগনেটিক ম্যানিফেস্টেশন অফ এক্সিস্টেন্স, যে আমাদের অস্তিত্ব যখন আমরা জন্ম নিই, সেই জন্মের সময়ে কি করে এইগুলো প্রভাবিত করে আমাদের জীবনকে, সেটা আমরা দেখবো। যে সুরত, সু মানে হচ্ছে পারফেক্টলি, রথ মানে হচ্ছে এঙ্গেজড। তার মানে একটা জিনিসে যখনই, সেই একটা জিনিসে যখন কনসেন্ট্রেট হয়ে এঙ্গেজড হয়ে যায়, সেই জিনিসটাকেই বলে লিবিডো, সুরত। তাহলে একটা শিশু যখন জন্ম নিচ্ছে, সেই জন্ম নেওয়ার সাথে সাথে তার এই সুরত থাকছে, কিন্তু যে সে চায় এই স্ট্রং টেন্ডেন্সি অফ ইউনিফিকেশন, ঠাকুর বলেন সেটাকেই বলে যোগাবেগ, যে আমি চাই যে ওই একটা জিনিসে আমি মিলিত হই। কেননা আমরাও সেই ওই লিবিডোর থেকে, যেহেতু মানে সৃষ্টিটা যেটা হয়েছে সেটাও সেই লিবিডো, ইচ্ছা হলো, ঈশ্বর ইচ্ছা করলেন এক থেকে বহু হবার। তাহলে সেই প্রত্যেকটা বহুর মধ্যে সেই একের প্রতি টেন্ডেন্সিটা আছে। যেহেতু ওই এক থেকেই সব বিচ্ছুরিত হয়েছে, তাহলে ঈশ্বরের যে ইচ্ছা হলো এক থেকে বহু হব, তাহলে সেই বহু থেকে আবার ওই একের দিকে টেন্ডেন্সিটা, এটা প্রত্যেকের থাকে। কিন্তু কি হয়, এই বিভিন্ন রকম একে তখন সেই স্ট্রং টেন্ডেন্সি অফ ইউনিফিকেশনে যখন জন্ম নেয়, তখন মোটামুটি এই চারখানা কমপ্লেক্স, প্রথম হচ্ছে অডিপাস কমপ্লেক্স। এই অডিপাস কমপ্লেক্সটা হচ্ছে মা, মার প্রতি যেই আমাদের আকর্ষণটা, একটা বাচ্চা যখন জন্ম নেয় সে বাবাকেও কিন্তু চেনে না, কাউকে না, কোনো পৃথিবীতে কাউকে চেনে না, সে শুধু মাকে জানে। ওই মাকে ধরেই ওই মায়ের প্রতি তার যে যোগাবেগ, ওই মায়ের প্রতি যার সুরত দ্বারা, তার ওই একটা মানুষ, ওই একটা জনকে, সেটাকেই কনসেন্ট্রেট করেই সে পৃথিবীকে কিন্তু ভালোবাসতে শুরু করে। সে কে? তার মানে ওই কনসেন্ট্রেশনটাই প্রথম জীবনের কমপ্লেক্স, যেখানে একায়িত হয়, সেটা হচ্ছে মাতৃ কমপ্লেক্স, ওইডিপাস কমপ্লেক্স বলা হয়। এইটাই ওই শিশু যখন বড় হয়, আস্তে আস্তে কিরকম দেখেন একটা বাচ্চার হয়, যে বাচ্চা মা ছাড়া কিছু বুঝতো না, তাকে কোলে নিতে চেষ্টা করেছি, সে কখনোই আসেনি, তাকে চকলেট দিয়ে যখন তাকে ডেকেছি, সে হাত বাড়িয়েছে। যেই চকলেট দিয়ে তাকে আমি নিজে কোলের মধ্যে টানতে চেষ্টা করেছি, সে সাথে সাথে চকলেটটা ফেলে দিয়ে মাকে জড়িয়ে ধরেছে। তার মানে সে বুঝিয়ে দিল যে তুমি জগতের সমস্ত ঐশ্বর্য আমি তোমার কাছ থেকে গ্রহণ করতে পারি, আমি নিতে পারি, আমি যদি মায়ের কোলে থাকি। মায়ের কোল থেকে ছাড়িয়ে যদি তুমি আমার জগতের সমস্ত ঐশ্বর্য দাও, আমি সব ঐশ্বর্যকে লাথি মেরে ফেলে দেবো। এই শিশুটাই যখন একটু বড় হয়, একটু আকর্ষণ যখন বাইরের দিকে হয়, তখন কিন্তু সেকেন্ড কমপ্লেক্স গ্রো করতে শুরু করে। ওই মায়ের কমপ্লেক্সটা, মাতৃ কমপ্লেক্স, মাতৃবৃত্তি যেটা, সেটা আস্তে আস্তে এই বাইফার্কেটেড হয়ে গেল, ওইখান থেকে ভাগ হলো। এই ভাগ হয়ে নার্সিসাস কমপ্লেক্স মানে হচ্ছে যে নিজেকে ভালোবাসতে শুরু করে, আমার এটা লাগবে, আমার এটা লাগবে। এটাই হচ্ছে যে নিজের প্রতি যে ভালো লাগার কমপ্লেক্সটা, এটাকেই উনি বললেন, ফ্রয়েড বললেন নার্সিসাস কমপ্লেক্স। তখন নিজেকে। থার্ড আসছে আরেকটু যখন বড় হয়, তখন হোমোসেক্সুয়াল কমপ্লেক্স। তার মানে ছেলেরা ছেলেদের সাথে মেশে, মেয়েরা মেয়েদের সাথে মেশে। এই হোমোসেক্সুয়াল কমপ্লেক্সটা তখন আস্তে আস্তে নিজের বাইরে বেরিয়ে গেল, কিন্তু মা থেকে গেল, নিজেও এবার থেকে গেল, এবার বন্ধু বান্ধবের সাথে ভালোবাসাটা আরেকটা ভাগ হলো। এরপরে আসে হেটেরোসেক্সুয়াল কমপ্লেক্স, যেটা হচ্ছে অপোজিট সেক্সের প্রতি, তার মানে ছেলের মেয়েদের প্রতি, মেয়েদের ছেলের প্রতি আকর্ষণ হয়। এই করে করে আবার সেই লাখ লাখ চাহিদায় লাখ লাখ কমপ্লেক্স আমাদের জীবনে তৈরি হতে থাকে। কোনোটাই একায়িত হয় না বলে আমাদের জীবনও ছিন্ন বিচ্ছিন্ন হতে পারে, হতে থাকে। এইটাকেই
ঠাকুর সেই জন্য ঠাকুরের একটা বাণীতে ঠাকুর বললেন যে আনঅ্যাডজাস্টেড কমপ্লেক্সেস আর এভার আনপ্রিন্সিপলড অ্যান্ড আনব্যালেন্সড। আনঅ্যাডজাস্টেড মানে যদি বৃত্তিগুলো যদি বিনায়িত না হয় তাহলে সেটা আনপ্রিন্সিপলড, সেটার কোনো আদর্শহীন হয় আর সাম্য হারা হয়। সো লায়াবল টু বি অ্যাজিটেটেড অ্যান্ড ডিপ্রেসড। এই অ্যাজিটেশন, বিক্ষিপ্ত হওয়া, অবসাদগ্রস্ত হওয়া, ডিপ্রেশনে যাওয়া উইথ আনওয়াইজ অ্যান্ড ইনকংগ্রুয়াস ডিসপ্লে। আর তারই প্রকাশ আমরা নিজেদের জীবনেও দেখতে পারি বিভিন্ন সময় এবং আমার আশেপাশেও সেটা দেখতে পারি। ঠাকুর বলছেন আনঅ্যাডজাস্টেড কমপ্লেক্সেস আর এভার আনপ্রিন্সিপলড অ্যান্ড আনব্যালেন্সড, সো লায়াবল টু বি এজিটেটেড অ্যান্ড ডিপ্রেসড উইথ আনওয়াইজ অ্যান্ড ইনকংগ্রুয়াস ডিসপ্লে। তোমার প্রবৃত্তি যেমনই থাক না কেন, তা যদি সৎ নিয়ন্ত্রিত না হয় তবে সত্তাকে সে সাবাড়ে পরিচালিত করবেই। কিন্তু ঠাকুর এটা বললেন। এইবার এই সিগমন্ড ফ্রয়েড, যার কথা এতক্ষণ ধরে কথা বলছিলাম যে তিনি কিরকম ভাবে ব্যাখ্যা করেছেন সায়েন্টিফিক্যালি, তিনি বলছেন দ্য হেলদি ম্যান ইজ ভার্চুয়ালি এ নিউরোটিক। মানে আমরা যেটাকে মনে করি যে সুস্থ সবল ভালো মানুষ, যেটাকে তিনি বলছেন অ্যাকচুয়ালি মানসিক রোগী। তার মানে আমরা প্রত্যেকেই হচ্ছি এক একটা মানসিক রোগী। তিনি বলছেন যে এইরকম যাদের প্রবৃত্তি অ্যাডজাস্টেড হয়নি, সে একাই তো হয়নি, তারা প্রত্যেকে নিউরোটিক। তাহলে এই নিউরোটিক উইলিয়াম স্কেটেল, ইনিও একটা বিরাট বড় দার্শনিক, ইনি বলছেন যে উইকনেস অফ উইল ইজ দ্য স্পেশাল কমপ্লেইন অফ দ্য প্রেজেন্ট ডে। এখনকার দিনে এই যে নানা রকমের রোগ ব্যাধি, উনি বলছেন যে ইচ্ছার এই যে দুর্বলতা। ঠাকুর বলছেন কি, সত্যানুসরণের প্রথম লাইন হচ্ছে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর আজকের এই মডার্ন যুগে সব থেকে বড় রোগ যদি হয়ে থাকে তাহলে সেই উইকনেস, এই দুর্বলতার বিরুদ্ধেই হচ্ছে এই নানা রকম প্রবৃত্তি, যেটা এইগুলোই আমাদের ওই দুর্বল করে আর আমরা তখন ওই অবসাদগ্রস্ত হয়ে পড়ি। এইখানেই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ কমপ্লেক্সেস। ঠাকুর বললেন যে এই বৃত্তিটাকে নিয়ন্ত্রণ কি করে আমরা করব, সেইটা আমরা তখন সেই হিসেবে সিগমন্ড ফ্রয়েড, যিনি তারই কথায় তিনি বলছেন এভরিথিং ডিপেন্ডস অন দ্য ফেথ ইউ আর এবল টু পুট ইন দ্য ইনস্ট্রাক্টর। তার মানে সবকিছু ডিপেন্ড করে এই আস্থার উপরে, এই বিশ্বাসের উপরে যে ইনস্ট্রাক্টর, যাকে আমি গাইড হিসেবে জীবনে নির্ভর করেছি, তার উপরে ওই একজন ওই ট্রেনার যিনি আছেন আমাদের জীবনে, যেটাকে ঠাকুর ওইটাই নাম দিলেন আদর্শ ইষ্ট। ওই আদর্শের উপরে, বিশ্বাসের উপরেই কিন্তু সবকিছু নির্ভর করে এই অ্যাডজাস্টমেন্ট অফ কমপ্লেক্সেস। তার মানে আরেকটা নিয়ে নি তার কথা, এই উইলিয়াম স্টেকেলের কথা, one loves a person only when one has first loved his faults and accepted his past, and if we can go so far as to love his past, then we have passed love's greatest test. ভালোবাসা মানে এমন একজন কাউকে যদি জীবনে আমরা পাই, যিনি আমাদের সমস্ত কিছু আমার ভালো মন্দ যা জীবনে আছে প্রত্যেকটা জিনিসকে যিনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, আমাদেরকে সবকিছু নিয়ে, এই একটা মানুষ, এমন একটা মানুষ যদি পেয়ে যাই, ধরতে যাই, তাহলে উনি একমাত্র আমাকে অ্যাডজাস্ট করতে পারেন। আর সেটার মাধ্যমে কি হয়, ট্রান্সফারেন্স দেন বিকামস দ্য ব্যাটলফিল্ড। এই যে ওই মানুষটাকে যখন পাই, সেইটাই একটা হয়ে যায়, তখন এই যে পরিবর্তন আসছে, এটা একটা যুদ্ধক্ষেত্র হয়ে যায়। ওই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধক্ষেত্র যখন হয়ে যায়, তার সাথে থাকতে থাকতে অন হুইচ অল দ্য কন্টেন্ডিং ফোর্সেস আর টু মিট। আমার ভেতরের ওই যে বললাম যে আনকনসিয়াস মাইন্ডে যেই স্ট্রিম অফ যে ওয়েভ, যে মানসিক যে ব্যাপারগুলো, যেটা আমি নিজেই পরিচিত না, যেই আমাদের ভেতরের যে ওই প্রবৃত্তির সাথে, সেইগুলো সব একটার পর একটা বাইরে বেরোতে থাকে। ওই মানুষটার সাথে সংস্পর্শে আসলে, যিনি আমাকে সম্পূর্ণভাবে ওই ভালো মন্দ পূজার ডালি তাঁরই পায়ে ঢালি, তাহলে আমাদের এই মানে পচা গলা যা যা আছে যুগ যুগ ধরে কত জন্মের এই বিষাক্ত সব ওই গ্রন্থিগুলো এক একটা বাইরে আসতে থাকে তার সংস্পর্শে এসে। আর ওইগুলো, অনেকে বলেন যে ঠাকুরকে ধরেছি, জীবনে অনেক কষ্ট বেড়ে গেছে, জীবনে অনেক সংঘর্ষ বেড়ে গেছে। অ্যাকচুয়ালি ওই গ্রন্থিগুলো এক একটা বেরিয়ে এসে মুক্তি, আমাদেরকে মুক্ত করছে সেই মানুষটার সংস্পর্শে এসে। সেইটাই বলছেন, অল দ্য সিমটমস অফ দ্য পেশেন্ট হ্যাভ লস্ট অরিজিনাল মিনিং
and have adapted themselves to a new meaning which is determined, এগুলো এসে একটা নতুন রূপে সার্থক হয়, ওই সমাধিত মানে সলভড হচ্ছে, সমাধান প্রাপ্ত হচ্ছে। যেগুলো সমাধান পায়নি, ইচ্ছা জেগেছে, চেপে গেছে, থেকে গেছে, গ্রন্থি হয়ে রোগ হিসেবে আমার জীবনে বেরিয়ে আসলো, সমাধান প্রাপ্ত হলো, সেটা একটা সার্থক ভাবে নতুন জীবন নিয়ে সে ফুটে উঠলো জীবনে, সে জীবনেরই অলংকার হয়ে উঠলো, যেটা রিপু হয়ে কোনো একটা সময় আমার সাথে ছিল। তো এইটাই তিনি বলছেন যে আমরা পাই। আর সেইটাকে একটা কথায় এটাকেই বলছেন সাইকোসেক্সুয়াল অ্যাটাচমেন্ট, মানস যৌন অনুরাগ। যে ওই যে মানুষটা যাকে আমি আমার গাইড হিসেবে জীবনে পেলাম, আমার সমস্ত প্রবৃত্তি বৃত্তিকে নিয়ে এই একজনকে যে ভালোবাসতে পারলাম, সেটাকে বলছেন সাইকোসেক্সুয়াল অ্যাটাচমেন্ট। এইটাই একমাত্র মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। আর সেটাকেই আজকের যুগে যে এত যোগা নিয়ে কথা বলে, ঠাকুর বলছেন এইটাই হচ্ছে যোগ। মাত্র এই এক্সারসাইজ, নাক আর কান আর হাত পা নাড়ানো সেটা নয়, এই যে তার প্রতি যে আমার এই অ্যাটাচমেন্ট, টান, সেটাই হচ্ছে যোগ। আর এই যোগটাকেই বলা হয় সারা পৃথিবীতে পাতঞ্জলির যে কথাটা, যোগশ্চিত্তবৃত্তি নিরোধা। যোগা ইজ দ্য রিস্ট্রেন্ট অফ ফ্লাকচুয়েশন অফ দ্য মাইন্ড। তার মানে মনের যে অস্থিরতাটা, এইটাকে ঠিক করাই হচ্ছে যোগ। সারা পৃথিবীতে ইনস্ট্রাক্টররা তাই বলেন যে মনের অস্থিরতাটাকে স্থির করাটাই হচ্ছে যোগ। কিন্তু ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যোগাৎ চিত্তবৃত্তি নিরোধা। তার মানে যোগা ব্রিংস দ্য রিস্ট্রেন্ট অফ ফ্লাকচুয়েশন অফ দ্য মাইন্ড। যোগ হলে অটোমেটিক্যালি চিত্তবৃত্তির নিরোধ হয়। চিত্তবৃত্তির নিরোধ করে যোগ আসবে তা না। তার মানে হচ্ছে রোগ সারিয়ে নিলাম, তারপরে ওষুধ খেলাম, তা না। ওষুধ খেলে রোগ সারে, তাহলে যোগটা হচ্ছে ওষুধ। আর যোগ মানে যুক্ত হওয়া। ইউজ, সংস্কৃতের একটা শব্দ আছে, ধাতু আছে ইউজ। এই ইউজ কথাটার মানে হচ্ছে টু বি অ্যাটাচড। তাহলে আর অ্যাটাচড কার প্রতি যোগ আমি জুড়বো? আমার চেয়ে ভারী কোনো জিনিসে। যদি হালকা কোনো জিনিসের সাথে যুক্ত হই, তো তাকেই আমি টেনে নিয়ে তাকে নিয়ে আমি উল্টে পুল্টে পড়ে যাব। তার মানে আমার চাইতে শ্রেষ্ঠ জিনিস আর সর্বশ্রেষ্ঠ যদি হয়, তাহলে সেখান থেকে কোনো খাঁকতিও আমার মধ্যে ঢুকবে না। তার মানে পারফেক্ট জিনিস, তার মানে আদর্শ ইষ্ট একমাত্র হতে পারেন সেই যুগ পুরুষোত্তম পরম পুরুষ, যিনি যুগে যুগে আসেন, তিনি আমাদের হতে পারেন একমাত্র ওই যোগের জায়গাটা তার সাথে। তার মানে যুক্ত যদি হই, তাহলে অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্ট অফ কমপ্লেক্সেস, এই চিত্তবৃত্তির নিরোধ অটোমেটিক্যালি হবে। ঠাকুরের ওই জন্য ঠাকুরের এই বাণীটা, ইষ্ট বা আদর্শে অচ্যুত আনতি হচ্ছে যোগ। স্পষ্ট ঠাকুর বলে দিলেন, ইষ্ট বা আদর্শে অচ্যুত আনতি হচ্ছে যোগ। আর এই যোগে চিত্তবৃত্তির নিরোধ হয়, অর্থাৎ বৃত্তিগুলি তাদের আপন খেয়াল মতো চলতে চায় না, চলে ইষ্ট বা ঈপ্সিতকে পরিপূরণ করতে। তাই যোগশ্চিত্তবৃত্তি নিরোধা, আমি বলি যোগাৎ চিত্তবৃত্তি নিরোধা। যাই হোক, তারপরে আর একটা কথা ঠাকুর বলছেন, প্রবৃত্তি অভিভূতি যেখানে যেমন করেই থাক না, দুঃখ সেখানে অবশ্যম্ভাবী। সর্ব অভিভূতি ইষ্টে সার্থক হয়ে ওঠাটাই হলো মুক্তি, ভক্তির উষা। তাহলে এইটা হচ্ছে এই যে সেকেন্ড পিলার, এইটা সবকিছুর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এইটা। আমরা ধরে নেব যে ওই শিশু যখন জন্ম নিল, এই যে মনের ভাব, এইটাকে হচ্ছে এটা সেকেন্ড ল অফ স্বস্তায়নী। এইটা আমাদের ভালো করে পালন করতে হবে, যে বৃত্তি প্রবৃত্তিকে ইষ্টানুকূল নিয়ন্ত্রণ। তিনি যা চান তাই হবে। আমার ইচ্ছা উঠুক, যদি তার মতে হয় ওটাকে ফুলফিল করব, যদি তার ইচ্ছায় না হয় সেটাকে আমি ডিসকার্ড করব। এইটাই হচ্ছে তার ইষ্টানুকূল নিয়ন্ত্রণ। এবার আমরা চলে যাব থার্ড ল, স্বস্তায়নীর থার্ড পিলার। এটা হচ্ছে নিউরাল হারমোনি। ওই শিশুটা বৃত্তিগুলো নিয়ন্ত্রণ হলো, শরীর ভালো থাকলো, এরপরে কি করে? এই মন আর শরীর দিয়ে কর্ম। এই কর্ম যদি না হয়, এটাই হচ্ছে নিউরাল হারমোনি। নিউরাল হারমোনিতে ঠাকুর বলছেন, যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা,
রোধ করে তার সব ব্যাঘাত। শুধু ভাবলেই হবে না, শরীর খুব ভালো আছে, আমি একদম স্বাস্থ্যবান, আমার প্রবৃত্তিগুলো ভীষণ নিয়ন্ত্রণে, ঠাকুর যা চান আমিও সেটাই ভাবি, আমি এটাই করব, কিন্তু বাস্তবে কর্মে ফুটে উঠলো না, চলবে না। যে ভালো কথা, শুভ জিনিস যাই চিন্তা করলাম সেটা কর্মে আনতে হবে। ঠাকুর বলছেন মেয়ার প্ল্যানিং, তো ঠাকুর বলছেন মেয়ার প্ল্যানিং ব্রেন ইজ ফারদেস্ট ফ্রম ম্যাটেরিয়ালাইজেশন। শুধুমাত্র প্ল্যান করছি, মনের মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে, এটা হওয়া উচিত, এটা করা উচিত, অথচ আমার ম্যাটেরিয়ালাইজেশন নাই, এইটা হলে চলবে না। মেয়ার প্ল্যানিং ব্রেন ইজ ফারদেস্ট ফ্রম ম্যাটেরিয়ালাইজেশন। একটা এই সংস্কৃতে একটা কথা আছে, উদ্যমেন হি সিদ্ধ্যন্তি কার্যাণি না মনোরথ না হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগাহ। উদ্যম যদি না থাকে সিদ্ধি হয় না, কাজ যদি কর্মে না করি, আমি যেটা চাই সেটা কখনোই ফুলফিল হবে না। একটা সিংহ যদি চুপচাপ বসে থাকে, খিদে পেলে তার মুখে হঠাৎ করে দৌড়ে এসে হরিণ এসে ঢুকে যাবে না, তাকেও সেই উদর পূর্তির জন্য কর্ম করতে হয়। কর্ম যদি না করি তাহলে কোনো কিছু ফুলফিলমেন্ট আমাদের জীবনে হয় না। তাই ঠাকুর এটাকে বললেন মোটর সেন্সরি কোঅর্ডিনেশন, যে বোধ প্রবাহী ও কর্ম প্রবাহী এই দুটো স্নায়ুর সামঞ্জস্য হওয়া চাই। মোটর নার্ভ আর সেন্সরি নার্ভ, আমি যেটা চিন্তা করছি, যেটা ভাবনা করছি, আর আমার সাথে সাথে কর্ম, এই দুটোর কোঅর্ডিনেশন যদি না হয় তাহলে রোগী, আবার সেই মানসিক রোগী আমি হয়ে যাব। কারণ ওই ভাবনাটা যতক্ষণ না কর্মে পরিণত হচ্ছে, যদি না হয় তাহলে ওই ভাবনাটাই আস্তে আস্তে আমাকে আনব্যালেন্সড করে আমাকে একটা ইনসেন মানুষের মতন একটা সাবম্যান তৈরি করে দেবে। এইটা ঠাকুর বলছেন ওই জন্য অ্যাক্টিভিটি, অ্যাক্টিভনেস। কিন্তু একটা কথা আছে, এই অ্যাক্টিভ সক্রিয়তা, এই সক্রিয়তা হলেই হলো নাকি যে সক্রিয়তা হয়ে গেলাম? তাহলে তো দেখা যাবে যে যারা অসৎ মানুষরা হয়, যারা সমাজের পক্ষে ভালো না বা মানুষের মঙ্গল করেন না, তারাও তো অনেক রকম সক্রিয় হন। তাহলে সক্রিয়তাটাই কি ঠাকুর চাইছেন? এটা সেইখানে একটা কথা আছে, সক্রিয়তা আর একটা হচ্ছে সৎক্রিয়তা। শুধু সক্রিয়তা হলে হবে না, সৎক্রিয়তা। সৎ মানে কি? সে ঠাকুর বলছেন মঙ্গল। ওই সৎ মানে আমরা যা বুঝি, সৎ মানে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস না, মঙ্গল মানেই হচ্ছেন যিনি মঙ্গল দাতা, সেই মঙ্গল পুরুষ। তার সাথে এই ক্রিয়তাটা যুক্ত থাকতে হবে, শুধু অ্যাক্টিভ হলে হবে না, আমাদের ওই অ্যাক্টিভনেসটা সৎক্রিয়তা হতে হবে। সক্রিয়তার সাথে সাথে সৎক্রিয়তা, ওই সতের সাথে যুক্ত কর্ম থাকতে হবে। সেই কর্মে ওই জন্য ঠাকুরের একটি বাণী, বজ্রভেদী কর্ম যদি সার্থক কারেও করলো না, সেও জানিস হাওয়ার নাড়ু, উপচে কাউকে তুললো না। তার মানে বজ্রভেদী যদি কর্ম, প্রচন্ড কর্ম ক্ষমতা আছে, কিন্তু যদি কোনো একটা মানুষ যদি ওই সেই পরম পুরুষকে যদি, ইষ্টকে যদি সার্থক যদি না করে সেই কর্ম, তাহলে দেখা যাবে ওটা হাওয়ার নাড়ু, কাউকে উপচে তুললো না। এইটা হতেই হবে, একজন মানুষ আমাকে থাকতেই হবে জীবনে, যাকে কেন্দ্র করে আমার এই সক্রিয়তাটা সৎক্রিয়তায় পরিণত হয়। এইটা খেয়াল রাখার দরকার আছে। আর ওইটার জন্যই তিনখানা জিনিস ঠাকুর বলছেন, নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা, ভালো লাগুক না লাগুক লেগে থাকতে হবে। আনুগত্য মানে তার প্রতি এই লেগে থাকাটা যেন সবকিছু তাকেই ফুলফিল করে, তার প্রতি ওবিডিয়েন্সি যেন থাকে, তার প্রতি যেন আমার ভাবনাটা থাকে। আর কৃতি সম্বেগ, কর্ম, কর্মের দ্বারা যেন আমি ফুলফিল করতে পারি। এই তিনখানা জিনিস জীবনে রাখতে হবে যদি সৎক্রিয়তাটাকে যদি আমি রাখতে চাই আমার জীবনে। ওই জন্য ডক্টর অ্যালেক্সিস ক্যারেল, যিনি একজন নোবেল লরেট ছিলেন, হোয়াট নট টাইপ অফ একটা ব্যক্তিত্ব, পার্সোনালিটি, সায়েন্টিস্ট ছিলেন, ফিলসফার ছিলেন, ডক্টর ছিলেন, বিভিন্ন বিশাল, ঠাকুরের সাথে তার কেষ্টদার মাধ্যমে অনেক রকম কনভারসেশনও হয়েছিল। ওনার একটা সময় আসারও কথা ছিল ঠাকুরের কাছে, যাই হোক ওটা উনি আসতে পারেন, এটা কারণেই হোক। উনি বলছেন, when our activity is set towards a precise end, our mental and organic functions become completely harmonized. Application of the mind to a single purpose produces a sort of inner peace. Man integrates himself by meditation, just by action. এই কর্ম, আর সেই কর্মটাও টুয়ার্ডস এ প্রিসাইজ এন্ড, একটা স্পেসিফিক একটা এন্ড যদি হয়, আর ওই এন্ডটা যার জন্য আমি সবকিছু করছি, সেটা যতটা পারফেক্ট হবে, সেটা যতটা মঙ্গল হবে, ততটা
আমার যে অর্গানিক আর মেন্টাল এই দুটো ফাংশনস হচ্ছে হারমোনাইজড হয়ে তখন, আর মেডিটেশনটাও কর্ম যদি না করি তাহলে এই মেডিটেশনের কোনো নেই, আর সর্ট অফ ইনার পিস, যদি শান্তি যেটাকে বলা হয়, সেটাও তখনই আসে। এই কথাটাকে আমরা দেখব ঠাকুরের একটা বাণী, when the ideal is awake in man, he is active, agile, inquisitive, responsible, alert and tactful, in a word all faculties bloom and glow. আমি প্রচন্ড ঈশ্বরকে ভালোবাসি, আমি প্রচন্ড ঠাকুরকে ভালোবাসি, আমি প্রচন্ড ইষ্টানুরক্ত। এইটা যদি হয়, আদর্শ যদি সত্যি সত্যি ভেতরে যদি জাগ্রত হন, সেটার প্রমাণটা কি? ঠাকুর বলছেন কি, হি ইজ অ্যাক্টিভ, সে সক্রিয় হবেই, অ্যাজাইল, ইনকুইজিটিভ, অনুসন্ধিৎসু, রেসপন্সিবল, অ্যালার্ট, ট্যাক্টফুল, ইনার, অল ফ্যাকাল্টিজ, আমার ভেতরের আন্তরিক যতগুলো ট্রেট আছে, গুণ আছে ভালো, সবগুলো প্রকাশিত পাবে ওই আদর্শের সঙ্গে। আমার বৈশিষ্ট্য মাফিক যা যা গুণ আছে এই সবগুলো প্রকাশিত হবে। এই ব্যাপারে এই মোটর সেন্সরি কোঅর্ডিনেশন, এই যে কর্ম নিয়ে আমরা চিন্তা করছি, প্রথম ছিল শরীর, দ্বিতীয় ছিল মন, তৃতীয় কর্ম নিয়ন্ত্রণ। শরীর নিয়ন্ত্রণ, মন নিয়ন্ত্রণ, কর্ম নিয়ন্ত্রণে সব থেকে বড় বাধা হচ্ছে, ঠাকুর বলছেন গো বিটুইন, ঘেও কুকুরের মতন ডিজিজ, ঠাকুর বলছেন ট্রিবোক্লোসিস, এটা টিবির মতন রোগ, একবার যদি হয় সেটা আস্তে 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 ঘুণ পোকার মতন মানুষকে খেতে থাকে, ওই যে ক্ষয়, যক্ষা ব্যাধির মতন। আর তো এই গো বিটুইনটা কি? ভাবলাম করলাম না, শুভ চিন্তা ভাবলাম করলাম না, এই জিনিসটা ঠাকুর বলছেন কিছুতেই ঠাকুর এটা লাইক করতেন না, পছন্দ করতেন না। তার মানে শুভ চিন্তা, ওই যে ঠাকুর বলছেন যখনই মনে আসবে সেটাকে আমাদের করতে হবে, যদি না করি, ঠাকুরের বাণী, নেগলিজেন্স ইজ দ্য কাজিন সিস্টার অফ মিসফরচুন। দুর্ভাগ্যকে আমরা এরকম ভাবেই, এই অনেক না করাগুলো জমতে জমতে একদিন আমাদের জীবন নষ্ট করে দেয়। ঠাকুর আবার বলছেন, যা তোমার করণীয় যখনই তা করছো না, যে সময়ে যেগুলো তোমার বাস্তবে পরিণত করবার ছিল তা করলে না, অবহেলায় সময়কে সাবার করলে, বুঝে প্রস্তুত হয়ে থেকো, ব্যাধি, বিপাক ও বিধ্বস্তি অদূরেই তোমার জন্য অপেক্ষা করছে, সাবধান হও, সামাল থেকো। এই একটি বাণী ঠাকুরের। আর একটা বাণী ঠাকুরের নেব, তার ঠাকুর বলছেন, তোমার হবে এমনতর অনুজ্ঞার ভিতর শতহি নিহিত আছে, করো হবে। আমরা গুরুজনদের কাছে যাই না, বলেন স্বস্তি বা ভালো থাকো, তুমি ভালো থাকো, হ্যাঁ হ্যাঁ তুমি হবে, নিশ্চয়ই হবে, তুমি ভালো থাকো, এই যে আশীর্বাদ দেন, ঠাকুর কি বলছেন, কেউ যদি তোমার হবে এটা বলার পেছনের ব্যাপারটাই থাকে, এমনতর অনুজ্ঞার ভিতরে শতহি নিহিত থাকে, করো হবে। এই করাকে বাদ দিয়ে হওয়ার প্রতীক্ষায় যদি বসে থাকো, আর হওয়ার ঝুড়িও যদি তোমার কাছে উপস্থিত করা যায়, তা তুমি পাবে না, কারণ অনুশীলন করে তুমি এমনতর হওনি, যে হওয়াটা পাওয়াতে সার্থক হয়ে ওঠে। পিসি সরকার জাদু দেখিয়ে খিদে পেয়েছে, উনি এরকম ভাবে হাত দিয়ে প্যারা দিয়ে দিতেন, খাও প্যারা, খেয়ে নেওয়া যাবে, কিন্তু সেটার দ্বারা যোগ্যতা বাড়বে না, সেটা আমার হবে না, আমার কর্মক্ষমতাটাকে বাড়ালো না, আর একটা সময় আমি আবার না খেয়ে মরবো। তার মানে ঠাকুর বলছেন, ওই কর্ম করাকে বাদ দিয়ে হওয়ার প্রতীক্ষায় যদি বসে থাকো, ওই যে হওয়ার ঝুড়িও যদি তোমার কাছে উপস্থিত করা যায়, তা তুমি পাবে না, কারণ অনুশীলন করে তুমি এমনতর হওনি। তো এই ব্যাপারটা, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তার মানে তৃতীয় যে থার্ড পিলার ছিল, সেটা সম্পূর্ণভাবে কর্ম কর্ম কর্ম, কর্মটাকে আমাদের নিয়ন্ত্রণ। এইবার প্রশ্ন আসছে, একটি শিশু তার শরীরটাকে ভালো রাখলো, তার মনটাকেও, বৃত্তি প্রবৃত্তিগুলোকেও নিয়ন্ত্রণ করে ফেলেছে, তার কর্মগুলোকেও খুব ভালো করে ফেলেছে, তার মানে গ্যারেন্টি অস্থি ভালো থাকবে, অস্তিত্ব ভালো থাকবে? গ্যারেন্টি না। কেন গ্যারেন্টি না? আমার সব ঠিক আছে, পরিবেশ যদি অনুকূল না হয়, আমি গাড়ি প্রচন্ড ভালোভাবে চালাই, কিন্তু আমি যখন রাস্তায় বেরোলাম গাড়ি নিয়ে, অ্যাক্সিডেন্ট হবে না গ্যারেন্টি আছে? আমি একটুও ভুল করব না, আমার মোটর সেন্সরি কোঅর্ডিনেশন সবকিছু, এভরিথিং ভালো, আমি ট্রেনিং, ওয়েল ট্রেন ড্রাইভার, গ্যারেন্টি নেই, কারণ সেই দিক থেকে যে আসছে সে হয়তো ঠুকে দিয়ে বেরিয়ে চলে যাবে। তার মানে আমার যত ভালো থাকা, আমার শরীর ভালো রাখা,
আমার মন বৃত্তি প্রবৃত্তি ভালো রাখা, আমার কর্ম ভালো রাখা ইকুয়াল টু 0, নাল এন্ড ভয়েড হয়ে গেল। এই জন্যই ঠাকুর বলছেন যে এই অস্তিত্বটাকে যদি ভালো রাখতে চাই, ফোর্থ পিলার অফ এক্সিস্টেন্স হচ্ছে এনভায়রনমেন্টাল হারমনি, পরিবেশ। এই পরিবেশকেও, নিজের অস্তিত্বকে যেরকম ভাবে আমি গড়ে তুলেছি, ভালো রেখেছি, আমার পরিবেশের প্রতি প্রত্যেককে সেরকম ভাবে ইষ্টপথে সুপথে গড়ে তুলতে হবে, তাদের ভালো মন্দর সময় দাঁড়াতে হবে, তাদের জীবন বৃদ্ধিকেও নিজের জীবন বৃদ্ধির মতন ভাবতে হবে। তাহলে চতুর্থ পিলার হচ্ছে এই এনভায়রনমেন্টাল হারমনি। পাড়া পড়শির বাঁচা বাড়ায়, রাখিস রে তুই স্বার্থ টান, তাদের ভালোই চেতিয়ে তুলিস, ইষ্টানুগো ওরে প্রাণ। এইটা ঠাকুর বললেন। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। अयं निजः परो बेति गणना लघु चेतसाम उदार चरितानां तु वसुधैव कुटुम्बकम। তার মানে হচ্ছে যে শুধু নিজের জন্য ভাবা, নিজের জন্য করা, তাতে সংকুচন আসে। লঘু চেতসাম তার মানে চিত্তটা লঘু হয়। ঠাকুর বলছেন যে কি সংকোচী দুঃখ, এই সংকোচনটাই হচ্ছে দুঃখের কারণ। আর উদার চরিতানাং তু বসুধৈব কুটুম্বকম, যে সময় পুরো পৃথিবীটাই, সমস্ত পরিবেশই আমার আত্মীয়, এই ভাবনাটা যখন আসে তখন হয় কি উদার, তখন এক্সপ্যানশন হয়। ঠাকুর কি বলছেন? প্রসারণটাই হচ্ছে সুখ। তাহলে বসুধৈব কুটুম্বকম এই ভাবনাটা আনার জন্য এইটাই আরেকটা আছে, সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, নিরাময় থাকে, এই জিনিসগুলো প্রত্যেকের জীবন আর বৃদ্ধিটা যেন হয়, সেটার জন্য অ্যাক্টিভলি এঙ্গেজ করতে হবে নিজেকে। এই জন্য ঠাকুর বললেন বাণীতে, জীবনের প্রধান লক্ষণই হচ্ছে চেতনা। আর এই চেতনা স্ফুরিত হয় পারিপার্শ্বিক জীবনের সংঘাতে, আর তাহা হইতেই বৃত্তি সংহত মনের উৎসরণ। ওই যে প্রথমে ছিল রেসপন্সিভনেস, সত্তা সচ্চিতানন্দময়, এই যে রেসপন্সিভনেস চিত্ত, এটা আমার পরিবেশের জন্যই হয়। পরিবেশ যদি না থাকতো, আমি থাকতাম না, আমার বোধটাই থাকতো না। তো ঠাকুর বলছেন জীবনের প্রধান লক্ষণই হচ্ছে চেতনা, এই কনসাসনেস। আর এই চেতনা স্ফুরিত হয় কি করে? ওই পারিপার্শ্বিকের জীবনের সংঘাতে, আর তাহা হইতেই বৃত্তি সংহত মনের উৎসরণ। আবার এই মনই অনুকূল ও প্রতিকূলকে বিবেচনা করিয়া মানুষকে চালায়। তাই তুমি যদি তোমার উন্নতিকে, মনকে, জীবনকে সত্য সত্যই কামনা করো, তাহা হইলে তোমার পারিপার্শ্বিককে তোমার সেবায় এমনতর করিয়া তোলো, যাহাতে তাহারা সুস্থ ও সবল হইয়া জীবন ও আনন্দে প্রতুল হইয়া ওঠে। এই বাণীটাও আমরা দেখে নেব, আর মন মস্তিষ্কে যেন এটা প্রভাবিত করে। আরেকটা বাণী ঠাকুরের আমরা নেব। ঠাকুর বলছেন নিত্য কর্মের মতন তোমার পারিপার্শ্বিককে ব্যষ্টি ও সমষ্টি হিসাবে চিন্তা, আলাপ ও আলোচনা সহিত প্রত্যেক দিনই দেখিও, আর প্রত্যহই তাহাদের প্রয়োজন পূরণ করিতে পারো এমনতর কিছু যতটা পারো করিয়ই, দেখিও লক্ষ্মী অচলা হইয়া থাকিবেন। তার মানে হচ্ছে যে একটা পরিবেশ আমার কাছে আসবে, এটা একটা রকম, তাহলে চলবে না, আমাকে এগিয়ে যেতে হবে। ঠাকুর বলছেন নিত্য কর্মের মতন, এটা একটা নিত্য কর্ম, যে তোমার পারিপার্শ্বিকে ব্যষ্টি ও সমষ্টি হিসেবে চিন্তা, আলাপ ও আলোচনার সহিত প্রত্যেক দিন আমাকে দেখতে হবে, প্রত্যহী তাহাদের প্রয়োজন পূরণ করিতে পারি এমনতর কিছু যতটা পারিও করিও, দেখিও লক্ষ্মী অচলা হইয়া থাকিবেন। তাহলে এই পরিবেশটাকে আমরা যেন ভালো রাখিতে পারি, এই চেষ্টাটাই হচ্ছে ফোর্থ পিলার, আমাদের অস্তিত্বের ফোর্থ পিলার। লাস্ট বাট নট দ্য লিস্ট বলতে পারি, কিন্তু সস্তানির এই পঞ্চম পিলারটা হচ্ছে সোশিও ইকোনমিক হারমনি। এইটা হচ্ছে যে অনেকটা আর্থিক ব্যাপার। এই সমস্ত কিছুকে ভালো রাখার জন্য আমরা যে এই অর্থ উপার্জন করি, বা যা অর্থ মিনস হচ্ছে যে প্রত্যেকটা জিনিস ভালো রাখার জন্য যে সাধন, সেটা বিভিন্ন রকম হতে পারে। আমি ভালো থাকার জন্য আমার কি দরকার পড়ে? খাওয়া দরকার পড়ে। এই খাবারটা আমি কোথা থেকে আনি? বাজার থেকে আনি। আর একজন হয়তো সেটাকে প্রোডাক্ট করছে, সেটা আমি কিনছি হয়তো অর্থ দিয়ে, সেটা আমি বিভিন্ন অন্যরকম ভাবে উপার্জন করতে পারি, অন্য কিছু তাকে ফুলফিল করেও আমি সেটা পেতে পারি, সেটাই আমার অর্থ। তাহলে
এইটা যে আমি আমার সব রকম জীবনের লাওয়াজিমা কি করে আমি সংগ্রহ করতে পারি, এইটার জন্য যে ব্যবস্থাটা, এটা হচ্ছে ফিফথ পিলার ঠাকুরের চতুর্থ বিধি, যেটা ঠাকুর যার প্রথম আরম্ভটা কোথা থেকে হচ্ছে, মূলত ইকোনমিক যে ডেভেলপমেন্টটা। তাহলে ঠাকুর বলছেন নিজের সেবার আগে রোজই শক্তি মতো যেমন পারিস ইষ্ট অর্ঘ্য ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস। তো এই পঞ্চম বিধি হচ্ছে, 5 নম্বর বিধি হচ্ছে স্বস্ত্যয়নীর, যে ইষ্টকে আমি প্রত্যেক দিন প্রাতঃ নিজের সেবার আগে, নিজে কোনো কিছু গ্রহণ করার আগে শক্তি মতো যেমন পারি তাকে ইষ্টার্ঘ্য ভক্তি সহকারে তাকে নিবেদন করব। এইবার এই ইষ্টার্ঘ্য, এই যে ফিফথ লটা, এইটা কিরকম ভাবে, তো ঠাকুর বলছেন আহার্য আর উপভোগের আহরণ হতে ইষ্টভৃতি। ইষ্টভৃতি যেটা আমরা করি, ইষ্টভৃতি আর স্বস্ত্যয়নী এই দুটো আমরা জিনিস করি। তো ইষ্টভৃতি আর স্বস্ত্যয়নীর তফাৎটা ঠাকুর বলছেন আহার্য আর উপভোগের আহরণ হতে ইষ্টভৃতি। তার মানে ইষ্টভৃতিটা সম্পূর্ণভাবে হচ্ছে আমার যোগ্যতা, আমার সামর্থ্য থেকে যেটা আমি আমার জন্য অর্জন করি, আহরণ করি, সেইখান থেকে ইষ্টভৃতি। আর পারিবারিক সংস্থান থেকে স্বস্ত্যয়নী করাই রীতি। তার মানে পরিবারে যে আমরা আছি, এই পরিবার থেকে সংস্থান যেটা আসে সামূহিক ভাবে, সেখান থেকে আমি স্বস্ত্যয়নী করতে পারি, সেখান থেকে নিয়ে। কিন্তু ইষ্টভৃতিটা সম্পূর্ণভাবে হচ্ছে নিজের আহরণ থেকে সেটা করার। এটা হচ্ছে একটা সূক্ষ্ম একটা ডিফারেন্স, স্বস্ত্যয়নী অর্ঘ্য নিবেদন করাটা আর ইষ্টভৃতি অর্ঘ্য। ইষ্টভৃতিটা সম্পূর্ণ হচ্ছে আমার যোগ্যতার থেকে আমি ঠাকুরের ভোজ্যের জন্য দিচ্ছি, আর স্বস্ত্যয়নী হচ্ছে আমি পারিবারিক যে সংস্থান আছে সেখান থেকেও আমি নিয়ে স্বস্ত্যয়নী আমি করতে পারি। এটা একটা বেসিক ব্যাপার। আচ্ছা, এরপরে এইটা একটা বাণী, এটা খুব ইম্পর্টেন্ট বাণী স্বস্ত্যয়নীর অর্ঘ্য নিয়ে। এটা আমরা দেখব, যত পারিস নিত্য রাখিস ইষ্ট নেশায় করে ভর, স্বস্ত্যয়নীর এই নিয়মের থাকিস করা অনুচর, কড়ি গুণে হিসাব করে করিস নারে নিবেদন, যেদিন যেমন প্রাণ চায় তাই করতে থাকিস উৎসর্জন, অর্থ কতই পড়বে জমা, দেখতে দেখতে কত হয়, এই নিয়মে চলেই দেখিস স্বস্ত্যয়নীর দিগ্বিজয়। তার মানে ইষ্টভৃতি যেটা একটা ফিক্সড অ্যামাউন্ট আছে, আর সেটা নিরন্তর বাড়াবো, কমাবো না, যেহেতু ওটা আমার যোগ্যতার থেকে আমি দিচ্ছি, আমার সামর্থ্য, এই সামর্থ্যটাকে কখনোই কম করব না, সবসময় ইনক্রিজিং ওয়েতে ওটা যাবে। কম করা মানেই হচ্ছে যে আমার কর্ম, আমার সবকিছু দিয়ে আমি নিজেকে খর্ব করলাম, সেটা হওয়া যাবে না। আমাকে ইষ্টকে আদর্শকে ধরে আমার নিরন্তর বৃদ্ধি হবে, কখনোই খর্ব হবে না। যেহেতু ইষ্টভৃতি ওটার সাথে যুক্ত, তাই ইষ্টভৃতি একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে আর ওটা বাড়তে থাকে। স্বস্ত্যয়নীর ব্যাপারটা এইখানে ঠাকুর বলছেন যে কড়ি গুণে না, হিসাব করে না, যদিও আমরা সুবিধার্থে করি একরকম পয়সা দিয়ে, কিন্তু ঠাকুর বলছেন যে যেদিন যেমন প্রাণ চায়। তার মানে যখন যেটা আজকে বেশি মনে হলো আমি বেশি স্বস্ত্যয়নী করলাম, আর কোনোদিন হয়তো একটু কম পেলাম, আমি যা পাচ্ছি আমি সেটা দিয়ে করছি, এটাতে কোনো ওইরকম নাই। আর তাতে ঠাকুর বলছেন এইটাই আস্তে 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 ওটা একটা ফান্ড তৈরি হবে। সেই ফান্ডটা, যেটার মধ্যে আমরা সবাই জানি বিধিতে স্বস্ত্যয়নী এখনকার যেই দেশের যেরকম নিয়ম, সেই হিসেবে আমাদের দেশে যেরকম 3 টাকা, আমরা 3 টাকা হচ্ছে সেই যা স্বস্ত্যয়নী করছি সেটা ইষ্টর কাছে আমরা পাঠাচ্ছি, ঠাকুরের কাছে। আর বাদ বাকিটা কি, বাদ বাকি যেটা, সেটা ঠাকুরের ব্যাপারটা নিয়ে, ওটা নিয়ে জাস্ট ইন শর্ট, সময় আমি মনে হচ্ছে অনেক বেশি নিয়ে ফেলেছি, তো যাই হোক ইন শর্ট কয়েকটা কথা খালি বলে নেব। যে ঠাকুর বলছেন যে এইটাকে, স্বস্ত্যয়নীটাকে বলছেন ঠাকুর দ্য রিভলিউশনারি ইকোনমিক্স। তার মানে এটা একটা বিপ্লবকারী অর্থনীতি, একটা মানুষের জীবনে পরিবর্তন এনে দিতে পারে সব দিক দিয়ে। তার মানে শুধু শরীর ভালো থাকবে তা না, শুধু মন ভালো থাকবে তা না, শুধু কর্ম ভালো থাকবে তা না, শুধু পরিবেশ ভালো থাকবে তা না, আমার আর্থিক অবস্থাও সেইটাও সম্পূর্ণভাবে এটা প্রোটেক্ট করছে, একটা সুরক্ষা দিয়ে। এই হচ্ছে স্বস্ত্যয়নী। তাহলে দেখা যাচ্ছে যে ঠাকুর এটাকে রিভলিউশনারি ইকোনমিক্স কেন বলছেন, তা এটার মধ্যে আমরা একটু কয়েকটা জিনিস দেখে নেব। এরকম স্বস্ত্যয়নী ইন্ডিভিজুয়াল, যে আমি ব্যক্তিগতভাবে স্বস্ত্যয়নী পালন করছি, আর সেই ইন্ডিভিজুয়াল আস্তে আস্তে একটা ফ্যামিলি হলো, তখন দেখা গেল যে স্বস্ত্যয়নী ফ্যামিলি, এই স্বস্ত্যয়নী ফ্যামিলি একটা তৈরি হলো। এই অনেকগুলো স্বস্ত্যয়নী ফ্যামিলি যখন বাড়তে থাকবে, এই বাড়তে বাড়তে দেখা যাবে যে স্বস্ত্যয়নী সোসাইটি,
এই সোসাইটি, অনেকগুলো সোসাইটি আস্তে আস্তে যখন বাড়তে থাকবে, তখন একটা সময় দেখা যাবে স্বস্তায়নী স্টেট, আর তারপরে একটা সময় দেখা যাবে স্বস্তায়নী নেশন। এই সম্পূর্ণভাবে এই যে আস্তে আস্তে স্বস্তায়নীর এক্সপ্যানশন হলো, এক্সপ্যানশনটা কি করে প্রভাব ফেলবে, যে এই যে অর্ঘ্যটা, ঠাকুর বলছেন যে এই যে স্বস্তায়নীর অর্ঘ্য, দ্য ফান্ড অফ স্বস্তায়নী, তার মানে ওই 3 টাকাটা তো ঠাকুরের জন্য পাঠালাম, কেননা প্রথম, কেন ওই জিনিসটা পবিত্রই হবে না যতক্ষণ না এই একটা অর্থ, এই যে লক্ষ্মী লক্ষ্মী আমরা নাম করি এই জিনিসটাকে, লক্ষ্মী লক্ষ্মী যতক্ষণ না নারায়ণের চরণে তার স্থান পাচ্ছে, সেই লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, সেই লক্ষ্মীকে ধরে রাখতে পারবো না। তাই আমরা নারায়ণ ধরি, আর ওই নারায়ণের চরণ ধরলেই অটোমেটিক্যালি নারায়ণ চলন যখন আমরা চলি, তখন লক্ষ্মী পুজো যেটা করি ওটা কমপ্লিটলি সিম্বলিক পুজো, ওটা অ্যাকচুয়ালি নারায়ণেরই পুজো। যদি নারায়ণকে ধরে রাখি, লক্ষ্মী অটোমেটিক্যালি বাধা পড়ে যাবে। আর যদি লক্ষ্মীর পেছনে দৌড়াই, নারায়ণকে ত্যাগ করে বা বাদ দিয়ে জীবন থেকে, সেই নারায়ণী চলন থেকে, লক্ষ্মী তখনই চঞ্চলা, সে টিকবে না। তাই এই লক্ষ্মী যেই জিনিসটা আমি ধরছি, যে ইকোনমিক ব্যাপারটা যদি লক্ষ্মী হয়, সেটাকে সর্বপ্রথম নারায়ণের পদে বেঁধে দিতে হবে। তাই আমি যে স্বস্তায়নী জিনিসটা করছি, ওটা সম্পূর্ণভাবে আমি আমার নারায়ণকেই নিবেদন করছি, তাকেই নিবেদন করছি। এবার তার যেহেতু নির্দেশ, সেখান থেকে প্রসাদ নিচ্ছি। ওই 3 টাকা যেই অর্ঘ্যটা, বললাম না যে অনেকটা টেকনিক্যাল ব্যাপারটা আছে, আমরা হচ্ছে এখন টেকনোলজির যুগে, এই স্পিরিচুয়ালিটিটা, ঈশ্বরের পথ, অ্যাটলিস্ট এই টেকনিক্যালি যদি নিজেকে না এগোই, মুশকিল আছে। পাহাড় পর্বতে গিয়ে ওই ভাবনা নিয়ে, চিন্তা নিয়ে চলাটা মুশকিল। আমাদের অফিসের মধ্যে কম্পিউটার, এই সায়েন্স, এই টেকনোলজির মাঝখানে থেকে তার মধ্যে টানা পোড়ন কত কিছু আছে, সংসারের আছে, সামাজিকের অনেক ব্যবস্থা আছে। তো সেই জন্য এই যে টেকনিক্যাল ব্যবস্থাটা, তার মানে ওই যে লক্ষ্মীকে নিবেদন করলাম নারায়ণ পদে, ওই 3 টাকাটা তিনি নিলেন, আর বাদ বাকিটা প্রসাদ সহকারে ওটা তাঁরই। তা এই যে ফান্ড অফ স্বস্তায়নী, এটা ঠাকুর বললেন ইষ্টোত্তর সম্পদ, দ্য ইমুভেবল অ্যাসেটস ইন দ্য নেম অফ লর্ড। এই সম্পদ এমন একটা সম্পদ যেটা নষ্ট হতে দিতে পারি না, যেটা ভাঙতে পারে না, সেটা অলওয়েজ কনস্ট্যান্ট হয়ে থাকবে। তাহলে এই ইমুভেবল অ্যাসেটস, এই ইমুভেবল অ্যাসেটসটাকে ঠাকুর বললেন যে এটা ব্যবহার অনেক রকম ভাবে করা যেতে পারে। তো এইটা নিয়ে বাণী কয়েকটা আগে নিয়ে নি। ঠাকুর বলছেন যে এই যে ইষ্টোত্তর সম্পদ নিয়ে, স্বস্তায়নীর ইষ্টোত্তর পালবে জন জাতটা তোর, মানে এই জন আর জাতিটাকে পালন করবে এই ইষ্টোত্তর সম্পদ। তো স্বস্তায়নীর ইষ্টোত্তর পালবে জন জাতটা তোর, ইষ্টোত্তর বাড়বে যত, জন উন্নত হবেই তত, উড়ে রইবে না। এই ইষ্টোত্তর সম্পদের ঠাকুরের অনেক বলা আছে, আপনারা যদি আলোচনা প্রসঙ্গে বা বিভিন্ন জায়গায় দেখেন যে ইষ্টোত্তর সম্পদটাকে কি করে ব্যবহার করার জিনিসগুলো, যে এই ইষ্টোত্তর সম্পদে ধরেন, আমি একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমার কাছে হয়তো 2 লাখ টাকা ইষ্টোত্তর সম্পদ আছে স্বস্তায়নীর। এই সেই 2 লাখ টাকায় একটা জমি, একটা চাষের জমি। এবার এই 2 লাখ টাকার এই চাষের জমি নেওয়া হলো, এটা ঠাকুরের, এটা আমার ইষ্টের। আমি অ্যাজ এ কেয়ারটেকার, আমি সেই জমিতে দেখা গেল যে 50টা লোক সেখানে এমপ্লয়মেন্ট পেল, তারা কাজ পাচ্ছে, তারা ওখানে চাষবাস করছে। এবার সেখান থেকে যেটা লাভ হবে অ্যাজ এ কেয়ারটেকার, সেখান থেকে আমি কিছুটা পেলাম, সেই লাভ থেকে যারা যারা কাজ করেছে তারা রোজগার পেল, আর সেই লাভ থেকে আবার ওই ইষ্টোত্তর সম্পদে যেটা কনস্ট্যান্ট আছে, সেটা কিন্তু ইমুভেবল, সেটা থেকে কোনো খরচ হয়নি, সেটা হচ্ছে স্ট্যাগন্যান্ট। সেইখান থেকে আবার সেই লাভ থেকে আবার সেটাকে আমি বাড়ালাম, ওই জমিতে আরেকটু নিলাম। এই রকম ভাবে শুধুমাত্র জমি না, এইরকম বিভিন্ন জিনিস আমরা করতে পারি, যেই জিনিসটা ঠাকুরের অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল। ওই জন্য প্রথমে যেই জিনিসটা আমরা দেখলাম যে স্বস্তায়নী ইন্ডিভিজুয়াল, একটা মানুষ যদি এরকম হয়, ফ্যামিলি, সোসাইটি, ঠাকুর বলছেন ট্যাক্সেশন, একটা দেশের ট্যাক্সেশন বন্ধ হয়ে গিয়ে শুধুমাত্র স্বস্তায়নী ফান্ড দিয়ে যত ওয়েলফেয়ার ওয়ার্কস আছে দেশের, সেই ওয়ার্কস গুলো হতে পারে। আর এই যে ট্যাক্স, এই যে টাকাটা,
এইটা ভেবে দেখেন, একটা মানুষের স্বতঃস্ফূর্তভাবে সেটা দিচ্ছে সেই ইয়েতে, আর ওটাও যেহেতু ওটা ইষ্টের সাথে যুক্ত আছে, সেটা কখনোই তার ভুলভাল তার উপযোগ, মিসইউটিলাইজ অফ দ্যাট প্রপার্টি বা দ্যাট ওয়েলথ কখনোই আমরা হতে দিতে পারবো না, আমরা হতে দেব না। তো এইরকম ভাবনা চিন্তা ঠাকুরের এই জিনিসের, এই ইষ্টোত্তর সম্পদ নিয়ে। আচ্ছা, এটার বিধি আছে, সেটাও আমরা ভালো করে, এখন আমি অতটা হয়তো পারছি না, মোটামুটি বলে দিলাম যে ঠাকুরের স্বপ্নটা কি ছিল, ঠাকুরের ড্রিমটা কি ছিল, ঠাকুরের আমাদের থেকে এক্সপেকটেশনটা কি ছিল। প্রত্যেকটা বিধি সবকিছু আমাদের জন্য, যে আমরা যেন ঈশ্বরের পথে, ইষ্টের পথে থেকে আমাদের জীবন বৃদ্ধির পথে যেন আমরা সপরিবেশ চলতে পারি। ঠাকুরের যত বিধি আছে প্রত্যেকটা তার জন্য। অ্যাটলিস্ট আমার একটা কথা আছে যে অ্যাটলিস্ট আমরা যদি নাও সেটা এখন ম্যাটেরিয়ালাইজ করতে পেরেছি জীবনে, অ্যাটলিস্ট বোধে তো থাকবে, জ্ঞানে তো থাকবে যে হ্যাঁ আমি জানি যে ব্যাপারটা এরকম, আজ নয় কাল, কাল নয় পরশু হয়তো সেটা ইমপ্লিমেন্টেশন হতে পারবে। ওই জন্য জানি না এটা যেন না হয় যে টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, তারপরে লাস্টে যখন পৌঁছালাম নেওয়ার জন্য তখন জানতে পারলাম যে এরাম, আমি যেখানে যাব সেখানকার টিকিট এখানে পাওয়া যায় না, সেটার লাইন আর একটা জায়গায়। ততক্ষণে কিন্তু আবার অতটা লাইন বড় হয়ে গেছে, আমাকে আবার পেছনে দাঁড়াতে হবে। তো জীবনটা যেন ওইটা না হয়, যখন জানতে পারলাম তখন আর জীবনের আর সময় নাই, কিছু দিন বাকি আছে, এইটা যেন না, অ্যাটলিস্ট আমি জানি যে ব্যাপারটা এই। তো আজকে আমরা যে আলোচনাগুলো করছি বা আমরা ঠাকুরকে নিয়ে সৎসঙ্গগুলো করছি, অ্যাটলিস্ট ওয়াকিবহাল হচ্ছি, তারপরে আমার দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ক্ষণ যেন আমি এগুলোকে চেষ্টা করব যাতে পালন। ঠাকুরের আরেকটা বাণী এই সম্পর্কে আমরা নিয়ে নেবো। তো ঠাকুরের এই বাণীটা, ঠাকুর বলছেন, বেকার ভরা জাতটা যদি দক্ষ করেই তুলতে চাস, অথাম বেগে স্বস্তায়নী যত পারিস বিলিয়ে যাস। অর্থনীতির গড়গড়ি তোর যতই করুক স্পর্ধনা, স্বস্তায়নী বিনা জানিস হবে না দেশের বর্ধনা। আর একটা বাণী ঠাকুরের নেব, দারিদ্র আর দুর্বিপাকে যতই না হোক লাঞ্ছনা, নিখুঁত ভাবে করতে থাক তুই স্বস্তায়নীর সাধনা। আপদ বিপদ গলে গিয়ে দেখিস সুফল আনবে ডাকি, পরাক্রমটি উঠবে ফুটে সুসম্ভারে সকলে ঢাকি। সেই একটা মানুষ হাজারটা মানুষের জীবন বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে, তাদের সমস্ত ভাবে লালন পালনের সে একটা উৎস হয়ে দাঁড়াবে। আর ঠাকুর কিন্তু এটাই চেয়েছিলেন যে আমরা প্রত্যেকে যেন সেই ঠাকুরের মতন, ঠাকুরের যেটা ঠাকুর চাইছেন, যেটা আমরা ঠাকুরের কাছ থেকে চাইছি, যে ঠাকুর তুমি যেন আমার জীবনে এই সমৃদ্ধি, এই বৃদ্ধি যেন আমার জীবনে এনে দিতে পারো, আমিও ওরকম প্রত্যেকের জন্য ওরকম হয়ে উঠবো সেই কেন্দ্র, ওই জীবন বৃদ্ধির কেন্দ্র। আমাকে কেন্দ্র করে প্রচুর মানুষ সেখানে গড়ে উঠবে তাদের জীবন পথে। আর এইটা একটি পিতার সব থেকে বড় প্রাপ্তি যদি হয়, সব থেকে বড় তৃপ্তি যদি হয়, সে যখন তার সন্তানকে বিশাল ভাবে দেখে, বিরাট ভাবে দেখে, দেখতে পারে যে সন্তান অনেক বড় হয়েছে, বহু মানুষ তাকে ভালোবাসছে, এর চেয়ে তৃপ্তি আর কোথাও নাই। আমরা ঠাকুরকে যতই পুজো দিই, যতই প্রার্থনা করি না কেন, সেই পরম পিতা কিন্তু তৃপ্ত হচ্ছেন একমাত্র তিনি নিজেকেই দেখতে চাইছেন আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে। একটি সাধারণ পিতাও তাই চায়, পরম পিতাও তাই চান, তিনি নিজেকেই দেখতে চান তার সন্তানদের মধ্যে। তা আমরা যদি সেইটা যদি গড়ে উঠতে পারি, তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি যে এই কমন ফান্ড ফর দ্য গ্রোথ অফ অল, এই যে ইষ্টোত্তর সম্পদ, যেটা ইষ্টের নামেরই সম্পদ, ইষ্টেরই থাকছে, সেটা কিন্তু কাজে যখন লাগছে তখন দেখা যাচ্ছে কমন ফান্ড। যদিও খুব কনসাইজে হয়েছে আলোচনা, তথাপি আমি আশা করি যে আমরা স্বস্তায়নীটা একটাই জিনিস সাধারণত সবাই বুঝি, পেঁয়াজ রসুন খাস না, মাছ মাংস খাস না, হয়ে গেল স্বস্তায়নী, আমরা নিশ্চিন্ত। একদম না। ওই খাবার কথাটা আমরা যদি লক্ষ্য করি, যারা স্বস্তায়নী নিয়েছি, সংকল্পের সময় একবারও উচ্চারণ পর্যন্ত আমরা করিনি যে আজ হইতে আমি ত্যাগ করলাম মাছ মাংস পেঁয়াজ রসুন, একবারও না। কিন্তু এই 5টা বিধির মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে সবকিছু আসছে। আর একটাও, এইটার এই 5খানা বিধি সমানভাবে চলবে, তখন অস্তিত্বটা সমানভাবে পূরণ হবে। আর এই একটার বিধিরও যদি গন্ডগোল পাকাই, তাহলে ওই যতটুকু গন্ডগোল ততটুকু অস্তিত্ব, ততটুকু ফাঁক
সেটা থেকেই যাবে। এইটা ওই জন্য ঠাকুরের এই কথাটা, এই নিয়মে নিত্যদিন প্রতি কাজেই সর্বক্ষণ স্বস্তায়নীর নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন 30টি দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ্য সদদক্ষিণায় ইষ্ট ভোজ্যে পাঠিয়ে বাকি মজুদ রাখবি বর্ধনায়। এই বর্ধনা মানে ওইটাই, যে যেই বিধিতে ওই ফান্ডটার ইউটিলাইজেশন, এইরকম ভাবে নিরন্তর বৃদ্ধি, এইটা ঠাকুরের একটি বাণী। আর তাহলে লাস্টে আবার সেই আমরা আবার একটু স্মরণ করে নিই, রোমন্থন করে নিই সব ব্যাপারগুলোকে এক জায়গায়। ফিজিক্যাল হারমোনি, আমাদের শারীরিক রূপ ভাবে আমরা ভালো থাকবো। মেন্টাল হারমোনি, আমরা মনের দিক দিয়ে ভালো থাকবো। নিউরাল হারমোনি, আমরা কর্মের দিক দিয়ে ভালো থাকবো। এনভায়রনমেন্টাল হারমোনি, আমরা পরিবেশের দিক দিয়ে ভালো থাকবো। সোশিও ইকোনমিক হারমোনি, আমরা সামাজিক এবং আর্থিক দিক দিয়েও আমরা ভালো থাকবো, ঠাকুরের পথে যেন ভালো থাকতে পারি। আর ঠাকুরের আবার এই একটি বাণী, চিরজীবন এমনি করে ইষ্ট স্থানে হয় নিরত। চিরজীবন এমনি করে ইষ্ট স্থানে হয় নিরত, তাকেই বলে স্বস্তায়নী, সবার সেরা মহান ব্রত। আমরা জীবনে যতই ব্রত পালন করি না কেন, এইটা ঠাকুর বলছেন দ্য গ্রেটেস্ট, সব থেকে মহান ব্রত হচ্ছে স্বস্তায়নী। এই ব্রতটা যেন ঘরে ঘরে, বেষ্টিতে বেষ্টিতে, সমষ্টিতে সমষ্টিতে চারিয়ে দিতে পারি, নিজের জীবনেও যেন এটা অক্ষুণ্ণভাবে পালন করতে পারি, ঠাকুরের এই ইচ্ছাটাকে যেন পূরণ করতে পারি। আর শেষের এই কথাটা দিয়ে আজকের এই আমার যতটুকু যা আমার সীমিত বোধ দিয়ে, ক্ষুদ্র বুদ্ধি দিয়ে, তারই প্রসাদ আপনাদের মধ্যে একটু বিতরণ করার, পরিবেশন করার চেষ্টা করলাম। খাঁকতি যদি থাকে এটা সম্পূর্ণভাবে আমার, আর চেষ্টা করব আমরা সবাই মিলে, আপনারাও এই ব্যাপারে সাহায্য করবেন আমাকে। আর এই ঠাকুরের লাস্টের বাণী, স্বস্তায়নী মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতি প্রাণ। আমরা সবাই কিন্তু সেই মুক্তিই চাই, আর এই মুক্তিটাই হচ্ছে এই একটাই, যে এই স্বস্তায়নীর পথে ঠাকুর যা যা বললেন সেটা যদি আমরা ঠিক ঠিক পালন করতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের সেই মুক্তির পথ আমরা পাবোই, আমরা ভালো থাকবো। যাই হোক, আপনাদের সবার মঙ্গল ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি, আমরা সেই মঙ্গলানুচলন চলতে পারি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু সবাইকে। আসলে আমাদের শ্রদ্ধেয় ধৃতিমান সিং, প্রীতমদা বলে যাকে ডাকি আমরা, প্রীতমদার কথা আসলে কি বলবো, আমি নিজে হিন্দি বুঝি না, তো দাদা যে অ্যালোই সেশনটা দাদা পরিচালনা করেন সব সময়, সেখানে আমি প্রথম কয়েকদিন বলতাম যে একটু বাংলা বললে ভালো হয়, আমি রিকোয়েস্ট করতাম। তো তখন দেখলাম ওখানকার পার্টিসিপেন্টসরা বেশিরভাগই দেখা যায় হিন্দি ভাষাভাষী, অনেক ইংলিশও আছে। তো ওই রকম একটা মিক্সড ভাষার মধ্যে যখন জয়েন করতাম, প্রথম কয়েকদিন আমি ইচ্ছা করে না বুঝেও কথা বলতাম, যেন আমার কথাটার আলোকে হলে, আমাকে বোঝানোর জন্য হলেও একটু বাংলা বলেন। এখন আর বলি না, চুপ করে শুনি। তো যে কথাটা বলবো, যে আজকের যে সেশনটা হলো, সত্যিকার অর্থে যে পুরোটাই এত সুন্দর করে দাদা বাংলায় উপস্থাপন করলেন। আর এটার জন্য আমার সাথে যখন দাদার কথা হচ্ছিল এটার প্ল্যানিং পর্যায়ে, তখন দাদা বললেন যে উনি কনসাইজ করে, আসলে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, 15টা সেশনকে কনসাইজ করে এরকম একটা সেশনে প্রেজেন্ট করা, তাও স্বস্তায়নের একেবারে ঠিক 5টা নীতিকেই তিনি তুলে ধরলেন এত চমৎকার করে। আমরা দাদার কাছ থেকে শোনার অপেক্ষায় রইলাম আরো তোর। প্রত্যেকের মেসেজ বক্সে মেসেজ আসছে যে আরো তোর শুনতে চাই, আরো তোর সমৃদ্ধ হতে চাই। বিশেষ করে আমরা বাংলাদেশের, বিশেষ করে যারা আজকে অনেক যুবকরা বাংলাদেশ থেকে জয়েন করছে, অনেকে পারছেন না আমাদের লিমিটেশনের কারণে। আমার খুব খারাপও লাগছে একসাথে যে আমরা এখানে প্লেসটা করে দিতে পারলাম না অনেককেই। তো দাদার জন্য আমাদের সবার পক্ষ থেকে পরমপিতার কাছে আন্তরিক প্রার্থনা থাকলো যে দাদা আমাদেরকে এইভাবে পরমপিতার যে অমীয় বাণীগুলো, সেই বাণীগুলোর আলোকে ব্যাখ্যা করে আমাদেরকে সবাইকে সমৃদ্ধ করবেন। আমরা যেন সেটা, একটা ব্যাপার আছে কি, দাদা প্রতিদিন অ্যালোই সেশনে একটা কথা সবসময় পাঠ করেন ঠাকুরের, সেটা হচ্ছে যে ঠাকুরের যে বলা, যে আমার বলাগুলি শুধু তোমার কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, বাস্তবে আচরণের ভিতর দিয়ে সেগুলিকে যদি ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্ন রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। এইরকম করে তিনি প্রতিদিনই ইদানিং পাঠ করছেন। তাহলে আমাদের এই কথাগুলো
দাদার কাছ থেকে আমরা আজকে যা শুনলাম, আমরা যারা সুস্থ ব্রত গ্রহণ করেছি, যারা দীক্ষা নিয়েছি, যারা পাঞ্জাধারী কর্মী আছি, বা যারা দীক্ষা নিইনি এমনতরও অনেকেই হয়তো জয়েন করেছেন, আমার সবার প্রতি আন্তরিক অনুরোধ থাকবে যে আমরা সবাই দাদার মাধ্যমে ব্যাখ্যা করা যে কথাগুলি সেগুলি পালন করে যেন আমরা পরিপুষ্ট হয়ে উঠি তারই চিন্তা চেতনায়। তাহলে দাদার কষ্টটা, দাদার বলাগুলি সার্থক হবে।